মুচলেখা লিখে দলে ফেরা, মুচলেখা দিয়ে টাকা ফেরত, মুচলেখা লিখে ভোটে সমর্থনের প্রতিশ্রুতি। রাজ্যের মানুষের কাছে এই মুচলেখা লেখা একেবারেই কোনো অচেনা শব্দবন্ধ নয়। কিন্তু ভাবুন, বিশেষ একটি মুচলেখা কাউকে লিখতে হচ্ছে সংকটজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা প্রিয়জনের চিকিৎসার জন্য। নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের এই রাজ্যে। এই নিয়েই প্রথম প্রশ্ন। নিষিদ্ধ স্যালাইন দিয়ে মেদিনীপুরের প্রসূতিদের পরিবারকে লেখানো হয়েছিল মুচলেখা, জানালেন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে কি জেনে শুনেই দেওয়া হয়েছিল এই বিষ স্যালাইন? এটা কি ঠান্ডা মাথার অপরাধ নয়? 2, সিনিয়রদের অনুপস্থিতিতে কি করে অপারেশন করলেন জুনিয়র ডাক্তাররা? যাদের গাফিলতি তাদের কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি মুখ্য সচিবের। প্রান্তিক গরিব মানুষ বলেই কি এই দায় ঠেলাঠেলি? তৃতীয় প্রশ্ন আজ থাকবে। আজও এসএসকেএম সহ একাধিক হাসপাতালে পড়ে বাক্স বাক্স নিষিদ্ধ স্যালাইন। উৎপাদন বন্ধের পর 1 মাস কেন লাগলো মজুদ ওষুধ বাতিল করতে? কার স্বার্থেই রহস্যময় গড়িমসি? চতুর্থ প্রশ্ন থাকবে। জুন মাসে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে পাঠানো হয়েছিল নিষিদ্ধ স্যালাইনের নমুনা, কিন্তু 6 মাস কেটে গেলেও আজও এলো না সেই রিপোর্ট। কেন এই দেরি? নেপথ্যে কি কাজ করেছে কোনো লবির স্বার্থ? পঞ্চম প্রশ্ন। স্যালাইন কাণ্ডে সিআইডিকে তদন্তভার দিল রাজ্য সরকার। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হলো জোড়া জনস্বার্থ মামলা। আরজিকর কাণ্ড থেকে কি কোনো শিক্ষাই নেয়নি রাজ্য সরকার? ষষ্ঠ প্রশ্ন। হাসপাতালে হুইল চেয়ার না পাওয়ার অভিযোগ। রায়গঞ্জে আহত স্বামীকে পিঠে নিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঘুরলেন স্ত্রী। রায়গঞ্জেই উঠল স্যালাইন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা কাটবে কবে? তবে শুরুতেই আপনাদের দেখাবো স্যালাইন কাণ্ডে মুচলেখা লেখানোর সেই ভয়াবহ অভিযোগ। দেখুন। সেই সময় অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের পরিজন। কারো মেয়ে, কারো বা স্ত্রী, কারো বোন। এহেন সংকটকালেই প্রসূতিদের পরিবারের কাছ থেকে মুচলেখায় সই করানো হয়। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগে যখন উত্তাল গোটা রাজ্য, তখন সামনে এলো এই বেনজির ঘটনা। মেদিনীপুর মেডিকেল কলেজের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ভয়ঙ্কর ঘটনা। তদন্ত কমিটি সূত্রে খবর, প্রসূতিদের পরিবারকে দিয়ে মুচলেখায় সই করানো হয়েছিল। খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও রোগীর পরিবারকে মুচলেখায় সই করিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যতটুকু দেখেছি, হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল, এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার। এবং ওই ব্যাচ নাম্বারের ওই আরএল এর রিয়েকশন হতে পারে, এটা আগের থেকে মানুষ জানলো কি করে, এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার। এবং আমরা খুব বিস্মিত এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে, আমাদের জানা নেই। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কি বলে প্রেসক্রিপশনগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের লেখা? হ্যাঁ হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে স্বাস্থ্য দপ্তরে তৈরি করা তদন্ত কমিটি সকলেই এই মুচলেখার ঘটনায় হতবাক। সরকারি হাসপাতালে চিকিৎসা শুরুর আগে যে কনসেন্ট ফর্মে সই করানো হয়, যে সম্মতিপত্র রোগীর পরিবারের হাতে দেওয়া হয় স্বাক্ষর করার জন্য, তার যা বয়ান থাকে, এক্ষেত্রে বয়ান সম্পূর্ণ অন্য রকম, এমনটাই অভিমত তদন্তকারী দলের সদস্যদের। এবং বেড হেড টিকিটে মুচলেখা লেখানো কার্যত নজিরবিহীন অভিমত তদন্তকারী দলের। লেখাগুলোর টাইপ দেখে মনে হয় যে পরেই করা হয়েছে, মানে পেশেন্ট খারাপ হওয়ার পরে বা শকে যাওয়ার পরে। সেরকম মুচলেখা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট and is responsible for doing it, we'll have to take action. এই মুচলেখা কেন লেখানো হয়েছিল? যারা লিখেছিলেন তারা কি জানতেন নির্দিষ্ট কোনো ওষুধ বা স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ফলে বিষয়টা যে জানা ছিল না এরকম না, আসল হচ্ছে তো কনসার্ন মানুষের জীবন নিয়ে, গরিব মানুষের জীবন নিয়ে আমি চিনিমিনি খেলতে পারি আমার কিছু ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করার জন্য, এটাই তো আসল বিষয়। এক সদ্যজাত মা কি জিনিস বুঝতে পারল না, মা তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারলেন না। এ তো মানবতা বিরোধী অপরাধ। এর জন্য দায়ী কে বা কারা? সন্দীপ সরকার, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, যখন বোঝা যাচ্ছে নিষিদ্ধ স্যালাইনে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে অথবা প্রতিক্রিয়া হয়ে গেছে ইতিমধ্যে, তখন পরিকল্পনা মাফিক গোটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
শুধু তাই নয়, তার থেকেও বড় কথা, গোটা দায় পরিকল্পনা মাফিক প্রান্তিক গরিব পেশেন্ট পার্টির ঘাড়ে, অর্থাৎ রোগীর আত্মীয় স্বজনদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। একে কি ঠান্ডা মাথার অপরাধ বলবেন না? ভাবতে পারেন কোনো সাধারণ রিস্ক বন নয়। আমি পরপর এই বয়ানের কথা সন্দীপ বলছিল, পড়ে দেখাবো, কোনো সাধারণ রিস্ক বন নয়। আক্ষরিক অর্থেই বিশেষ মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে রোগীর আত্মীয় স্বজনদের, ওই প্রান্তিক মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে। গোটা বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। কেন এরকম মনে হচ্ছে আমাদের? আমি একটু যদি পড়ে শোনাই আপনারা বুঝতে পারবেন। ডাক্তারবাবুর থেকে জানলাম, মন দিয়ে শুনুন, ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় যে কোনো স্যালাইন বা ইঞ্জেকশনের জন্য রোগী শকে চলে গেছে। অর্থাৎ লিখেই দেওয়া হচ্ছে যে স্যালাইন বা ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায় রোগী শকে চলে গেছে এবং সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যধিক রক্তক্ষরণ হতে পারে এবং জীবনহানি হতে পারে। সব কিছুর জন্য চিকিৎসার অনুমতি দিলাম। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সচেতন। একেবারে এই কাগজটা লক্ষ্য করুন, রোগীর নিকট আত্মীয়কে নিয়ে যে বয়ান লেখানো হচ্ছে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন যে স্যালাইন বা ইঞ্জেকশনের কারণে রোগী শকে চলে গেছে। কোনো অ্যাম্বিগুইটি এখানে রাখা হয়নি। এখানেই শেষ নয়, তারিখ দেখে খুব স্পষ্ট, বুধবার রাত 8টার সময় সিজার হয়েছে এই মার। পরের প্রজন্মকে যারা পৃথিবীর আলো দেখাবেন সেই মা, সদ্য মা, সেই প্রসূতি, তার অপারেশন হলো। তারিখটা লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ, সময়টা আরও গুরুত্বপূর্ণ, বুধবার রাত 8টায়। এটা লেখানো হচ্ছে 9 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা, 8:30 নাগাদ। অথচ লিখিয়ে নেওয়া হচ্ছে যে কতটা ক্রিটিক্যাল, এই রোগিনী যে ক্রিটিক্যাল সেইটা সেই হাসপাতালের সুপারকে জানানো হচ্ছে সেই দিন, অর্থাৎ 9 তারিখ বিকেল 4টের সময়। অর্থাৎ আমি রোগীকে পুরোটা বলছি এবং আমি অ্যাজিউম করছি, প্রায় নিশ্চিতভাবে বলে দিচ্ছি যে স্যালাইন বা ইঞ্জেকশন থেকে এই গোলমালটা হয়েছে। তার সেই ঘটনাটা আমি এমএসভিপি বা হসপিটালের সুপারকে জানাচ্ছি 9 তারিখ, অর্থাৎ সেই দিন বিকেল 4টের সময়। আমি পরতে আমি বলছি তো, অনিয়ম এবং যেভাবে এই পরিকল্পিতভাবে ঘটনার ধামাচাপা দেওয়া হচ্ছে এটা ভাবা যায় না। আমি ফিরদৌস শামীমকে দিয়ে শুরু করব। ফিরদৌস, দেখুন, প্রথমে যে আপনার এই যে রিস্ক বন্ড বা কনসেন্ট যাই বলুন না কেন, ডাক্তারবাবুরা কখন লেখান যে রোগীকে ইনফর্ম করা হলো আপনার এই ওটি হয়েছে, আপনার এই ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই চিকিৎসা প্রদান করা হচ্ছে, ইনফরমেশন দেওয়া হয়। একদম এখানে ডাক্তারবাবু ইনফরমেশন দিয়েছেন। কি ইনফরমেশন দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু বলেছেন স্যালাইন ইঞ্জেকশনের জন্য শকে গেছে, অর্থাৎ ডাক্তারবাবু ইনফর্ম ছিলেন। একদম। তাহলে ডাক্তারবাবু ইনফরমেশনটা কোথায় পেয়েছেন? আইদার ডাক্তারবাবু নিজে ব্যবহার করেছেন, দিয়ে বুঝতে পেরেছেন এই স্যালাইনটা অর্থাৎ এই রিঙ্গাল ল্যাকটেটটা দেওয়ার ফলে একটা রিয়াকশন তৈরি হয়েছে, তাহলে তিনি হয় নিজে বুঝতে পেরেছেন, অথবা তার কাছে কোনো প্রশাসনিক সংযোগ ছিল, প্রশাসনিকভাবে সেই বার্তা এসছে। তাহলে প্রথম জানতে হবে যে ডাক্তারবাবু কিভাবে জানলেন, যে প্রশাসনিক বার্তার মাধ্যমে নাকি তিনি ওষুধটিকে ব্যবহার করার ফলে। আচ্ছা, এই রিঙ্গাল ল্যাকটেট যেটাই হোক না কেন, বটম লাইন হচ্ছে কারুর অগোচরে হয়েছে, এটা একবারের জন্য বলা যাবে না। সত্তরে অন্ততপক্ষে এটা দেখে বোঝা যাচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেট কখন ব্যবহার হয়। সাধারণত ফ্লুইড লস হলে, ব্লাড লস হয়েছে, এখানে দুজন ডাক্তারবাবু আছে, জিজ্ঞাসা করবেন। সাধারণভাবে এটা অত্যন্ত মানে সাধারণভাবে ব্যবহৃত একটি ওষুধ, যেখানে ফ্লুইড লস হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন প্রসূতি মায়ের ক্ষেত্রে যেখানে ওটি হয়েছে, ব্লাড লস হয়েছে, সেই ক্ষেত্রে অর্থাৎ এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ যেটা ইউজ করলে রিয়াকশন হতে পারে এবং রিয়াকশন হয়েছে, তার ফলে রোগী শকে গেছে। আচ্ছা, সেই ইনফরমেশনটা এমএসভিপি এবং সুপারের কাছে কখন যাচ্ছে? আফটার অলমোস্ট 24 আওয়ার, অর্থাৎ প্রশাসনিক গাফিলতি রয়েছে। তাহলে প্রথম কথা কি, প্রশাসনিক গাফিলতি রয়েছে, সেটা পরিষ্কার। দ্বিতীয় হচ্ছে ওই ওষুধটি ইউজ করার ফলে যে রিয়াকশন হতে পারে, সেই রিয়াকশনের আপনি এই খবরটি কিভাবে চ্যানেলাইজ হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি বোল ফ্যাক্টে। আচ্ছা, এই যে ধরুন এই রিঙ্গাল ল্যাকটেট যেটি ব্যবহৃত হয়েছে, যার ফলে রিয়াকশন হয়েছে, আচ্ছা এই সম্পর্কে কি তথ্য পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর কিছুই জানতেন না? আদতে কি তাই? নাকি
অন্য একটি সরকার তারা এই ওষুধটি ব্যবহার করার ফলে রিয়াকশন তৈরি হওয়ার জন্য তারা এখানে এসে ইনভেস্টিগেশন করেছিলেন কিনা, সেই ইনভেস্টিগেশন পর্বে পশ্চিমবঙ্গের সরকারি কোনো প্রতিনিধি দল, সরকারি কেউ প্রতিনিধিত্ব করেছিলেন কিনা, তাদের কাছে ইনফরমেশন ছিল কিনা, এবং থাকলে কতদিন আগে ইনফরমেশন ছিল, এটা দ্বিতীয়। আরেকটা কথা বলে শেষ করব, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে, আমি মনে করি যেহেতু অলরেডি ইনফরমেশন পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা সত্ত্বেও, নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছিল, থাকা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। অতএব এই ইনভেস্টিগেশন কোনোভাবেই পশ্চিমবঙ্গের কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে থাকা উচিত নয়। আমি মন্তব্য করতে চাইবো না, আদালতে আজকে ওরা লিভ নিয়েছে, খুব সম্ভবত কেউ বলতে পারেন যে সিআইডি তদন্তের নির্দেশ তখনই আমরা জানতে পেরেছি, তার আগে যখন হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য মামলা অলরেডি ফাইল হয়ে গেছে। কিন্তু তার আগে এর থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট ফিরদৌস যেটা বলছিল, আমার একেবারে সরকারি নথি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানতো না সেটা আমি আলোচনার আর একটা পর্বে একদম সেই সরকারি নথি দেখাবো, কবে থেকে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের সামনে এই নথি এসছে, এই ইনফরমেশান এসছে, তা সত্ত্বেও মাসের পর মাস কেন পশ্চিমবঙ্গ সরকার অ্যাক্ট করেনি, আমি তাতে আসবো। কিন্তু তার আগে আমরা প্রত্যেকে একসঙ্গে প্রার্থনা করি যে প্রসূতি মায়েরা, যে সদ্য মায়েরা এই মুহূর্তে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারা যেন ভালো হয়ে উঠুন। অত্যন্ত দুজনে ক্রিটিক্যাল, আপনারা প্রত্যেকে জানেন, একজন আইটিইউতে আছেন, বাকি দুজন ভেন্টিলেটরে আছেন, ভেন্টিলেশন সাপোর্টে আছেন, মারাত্মকভাবে লড়াই করছেন। আমরা প্রত্যেকে আসুন তাদের জন্য প্রার্থনা করি। কিন্তু আমার প্রশ্ন অন্য, গত শুক্রবার যখন এই অনুষ্ঠানের গত সপ্তাহে শেষ পর্ব করেছিলাম, 1.5 ঘন্টা ধরেই গোটা বিষয়টা সামনে এনেছিলাম, তখনও এই মায়েরা একই রকম অসুস্থ ছিলেন। তখনও মামনি বলে সেই মাকে আমরা হারিয়েছিলাম, যেখানে স্পষ্ট সন্দেহ ছিল স্যালাইনের মধ্যে সমস্যা ছিল, এবং ডাক্তারবাবুরা এক কথায় বলেছিলেন, সরকার নড়ে চড়ে বসেছিল। তাহলে রোববার অবধি কেন অপেক্ষা করা হলো গ্রিন করিডোর নিয়ে? আমি দেখছিলাম কালকে চূড়ান্ত পুলিশি তৎপরতা, এই পুলিশি তৎপরতা কেন শুক্রবারই করা হলো না, কেন তার আগে করা হলো না? আমি বলছি এই ট্রিটমেন্টটা যেটা রবিবার প্রয়োজন হলো, একই রকম অবস্থা, একটার পর একটা অর্গান যখন কার্যত কাজ করা বন্ধ করে দিচ্ছে, তখন রোববার অবধি কেন অপেক্ষা করলাম আমরা? আমার দ্বিতীয় প্রতিবেদন এই সমস্ত বিতর্ক সরিয়ে রেখে দেখাবো যে এই মায়েরা এই মুহূর্তে কেমন আছেন। আমাদের প্রত্যেকের প্রার্থনা তাদের জন্য। অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্সিং স্টাফ, টেকনোলজিস্ট, 126 কিলোমিটার পথের পুরোটাই গ্রিন করিডোর। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন প্রয়োগের পর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ার পর রবিবার রাতে কার্যত যুদ্ধকালীন ব্যবস্থাপনায় আশঙ্কাজনক 3 জন প্রসূতিকে আনা হয় কলকাতার এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের একটা বড় অংশেরই প্রশ্ন, সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে এত দেরি হলো কেন? একজন প্রসূতির মৃত্যুর পরও কেন সঙ্গে সঙ্গে তৎপর হলো না স্বাস্থ্য দপ্তর? রোগীদের পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অস্ত্রোপচার হয়। অভিযোগ, রিঙ্গার ল্যাকটেট দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন 4 প্রসূতি। শুক্রবার সকালে প্রসূতি মামনি রুই দাসের মৃত্যু হয়। শনিবার শারীরিক অবস্থার অবনতি হয় বাকি 3 প্রসূতির, আর রবিবার রাতে অবশেষে তাদের নিয়ে আসা হয় কলকাতায়। অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়নি। 5 দিন 6 দিন হয়ে গেল, যে কালকের মধ্যে যে 5 দিন হলো, 5 দিনের মধ্যে কালকে রাত্রেবেলায় রোগী পেশেন্ট সে ট্রান্সফার করলো। কিন্তু তার আগে যদি করতো তাহলে তো ভালো হতো, কেন করলো না? আমরা গরিব মানুষ বলে কি আমাদেরকে এরকমভাবে মারতে হবে? আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা নার্সিংহোমে ভর্তি করতে পারতাম। এসএসকেএম সূত্রে খবর, 19 বছরের নাসরিন খাতুন ও 23 বছরের মাম্পি সিংহের অবস্থা সব থেকে সংকটজনক। তাদের ফুসফুস ঠিকমতো কাজ করছে না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, শরীরে সংক্রমণের পরিমাণ বেড়েছে, তাই দুজনকেই রাখতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আরেক প্রসূতি 31 বছরের মিনারা বিবিকে, তারও অবস্থা আশঙ্কাজনক। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। কথায় বলে, ইভেন আ কারেক্ট ডিসিশন ইজ রং when it's too late। তাই সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে দেরি হওয়ার ফলে কি পরিস্থিতি আরো ঘোরালো হলো না? যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নিয়ে আসাটা তো প্রথমেই উচিত ছিল। একজন অলরেডি তার প্রাণহানি হয়েছে,
কিন্তু তার থেকেও যেটা বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটলো। মেদিনীপুর মেডিকেল কলেজ তো আজকের নয়, তারপরেও সেই মেডিকেল কলেজেও যদি উন্নত পরিকাঠামো না থাকে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন না থাকে, সেখানকার যে পরিকাঠামোর খামতি সেটা তো বোঝাই যাচ্ছে। চিকিৎসকরা যখন গোল্ডেন পিরিয়ডের কথা মনে করিয়ে দিচ্ছেন, তখন আক্ষেপের শেষ নেই মৃত মামনি রুইদাসের পরিবারের। আমাদের পেশেন্টটাকে আগের থেকে এরা টার্গেট করতো, তাহলে তো আমাদের পেশেন্টটা তো এভাবেই যেত, বাঁচার চান্স থাকতো। মানুষ মারা যাওয়ার পরে চিকিৎসা এখন শুরু করেছে সরকার। এতে কি হলো, আমাদের দুটো ছেলে মেয়ে মাহারা হলো, দুধের শিশু কিভাবে বেঁচে আছে। সংকটজনক 3 প্রসূতির চিকিৎসায় একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অধীনে 8 সদস্যের মেডিকেল বোর্ড করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকে রাজ্যের মুখ্য সচিব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেছেন। একেবারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তারবাবুরা এই অপারেশনগুলো করেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে, যে এসওপি সেটা ফলোড হয়নি। ঠিক কী বলেছেন তিনি আমি প্রথমে দেখাবো, তারপর জুনিয়র ডাক্তারবাবুদের একজন আমাদের সঙ্গে আছেন, তিনি অবশ্য ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, তার কাছে তার মত নেব। কিন্তু তার আগে রাজ্যের মুখ্য সচিব সাংবাদিক সম্মেলনে কি বললেন। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। তাহলেও যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেল ইনভেস্টিগেশনে জানা যাবে। ট্রেনি ডক্টরস হন, ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। ডক্টর মৃন্ময় বসাক আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার। একেবারে আপনি শুনলেন, পরিষ্কার বলছেন সিরিয়াস নেগলিজেন্স এবং সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তারবাবুরা করেছেন বলে প্রায় বলছেন। না, আমরা আপনাদের রিপোর্ট থেকে জানতে পারলাম যে 3জন যে প্রসূতি তাদের সিরিয়াস, তাদের ইনফেকশন হয়েছে, তাদের কিডনিতে রোগ হয়েছে। আমি বলতে চাই, এটা কি সিনিয়র করুক জুনিয়র করুক, বডিতে ইনফেকশন আসলো কিভাবে? তার মানে বোঝাই যাচ্ছে আরএলএ যে স্যালাইন তাতে জীবাণু ছিল। আসলে সরকার নিজের দোষটাকে এখন সিনিয়র ডাক্তারবাবু জুনিয়র ডাক্তারবাবুদের উপর চাপাচ্ছেন। তিনি বলছেন যে ডাক্তারদের নেগলিজেন্স ছিল, নিজেদের নেগলিজেন্সের কথা একবারে বললেন কিভাবে? 22/3/2024 কর্ণাটক সরকার এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেয়। গত 10ই ডিসেম্বর আমাদের রাজ্য সরকার সমস্ত ধরনের প্রোডাক্ট তৈরিতে এটাকে নিষেধাজ্ঞা দেয়। তারপরেও কিভাবে রাজ্যের হাসপাতালগুলোতে এই আরএল, যেটাকে সরকার আমাদের রাজ্য সরকার ব্যান করে দেয়, সেটা কিভাবে চলছে? সরকার ডক্টর বসাক, আপনার একটা শব্দ মানতে আমার কোনো অসুবিধে নেই, আমি পরতে দেখাবো ঠিক কিভাবে পশ্চিমবঙ্গ সরকার ইনফর্মড হয়েছে। কিন্তু আমার বক্তব্য যে সেই দিন আপনি কি খোঁজ নিয়েছেন মেদিনীপুর হাসপাতালে যেটা হয়েছে, মানে সিজার, নর্মাল ডেলিভারি নয়, সেখানে আদৌ কোনো সিনিয়র ডাক্তারবাবু ছিলেন কি না, সেখানে নাকি জুনিয়র ডাক্তারবাবুরা নিজেরা করেছেন, এসওপি ফলোড হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে কেন সেটা হলো না? এই প্রশ্ন তো আমি বলছি সরকার তুললে এই প্রশ্নের জবাব তো আপনাদের দিতে হবে। এই 5জন এই যে প্রসূতি তারা অসুস্থ হলেন কিভাবে? অসুস্থ হলেন, তাদের শরীরে সেপ্টিসেমিয়া হয়েছে। সেপ্টিসেমিয়ার কারণ তো জুনিয়র ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু নয়, যে ওটি করে থাকুক, জুনিয়র করুন সিনিয়র করুক, তার বডিতে ইনফেকশন আসলো কিভাবে? আসলো তার মানে বডিতে বাইরে থেকে কোনো ইনফেকশন এসছে, তার মানে সেটা আরএল থেকে এসছে। সরকার নিজেদের কর্তব্য, নিজেদের ঘাট থেকে তার দোষটা সরাতে চাইছে। একজন সিনিয়র করুক জুনিয়র করুক, তার সাথে রোগীর ইনফেকশন হওয়ার কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। ঠিক একটা কিন্তু আমি প্রশ্নের উত্তর পেলাম না, সেটা হচ্ছে কোনো জুনিয়র ডাক্তার কি সিনিয়র ডাক্তারবাবুদের অনুপস্থিতিতে ওটি, সিজারিয়ান, এই ধরনের ক্রিটিক্যাল ওটি করতে পারেন না? পারেন না, একেবারেই করতে পারেন না। আমরা ট্রেনি ডক্টর, আমরা সবসময় আমাদের সিনিয়র ডাক্তারবাবুর উপস্থিতিতে, এটা প্রত্যেক মেডিকেল কলেজেই হয়, সব জায়গায় সিনিয়র ডাক্তার। আমি এটা নিশ্চিত ছিলাম বলেই আপনাকে জিজ্ঞাসা করলাম, মানে মেদিনীপুরে ঠিক কি হয়েছে
মেদিনীপুরে এরকম কি কোনো ঘটনা ঘটেছে? আমি বলছি এটা, আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলতেন আমি এত জোর দিয়ে প্রশ্নটা করতাম না। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করে এই কথা বলছেন। আগে রাজ্য সরকারের মুখ্য সচিব বলুন কিভাবে আরএলএস সাপ্লাইটা হলো, ব্যান্ড হয়ে ব্ল্যাকলিস্টেড হওয়া কোম্পানি কিভাবে তারা সরকারি হাসপাতালে তাহলে সরবরাহ করছে, তারা নিজেদের দোষ ঢাকতে চাইছে, নিজেদের নেগলিজেন্স। ডক্টর বসাক, এটা নিয়ে পুরো আলোচনা করব, আরও আগামী 1 ঘন্টা আলোচনা করব, একটার পর একটা সরকারি নথি আমি দর্শকদের সামনে দেখাবো। কিন্তু আমি ওই প্রশ্নটায় এখনও আপনার কাছে একদম ক্লিয়ার যে আপনি কি জানেন যে সেদিন মেদিনীপুরে জুনিয়র ডাক্তারবাবুরা এই কাজটা করেছিলেন না সিনিয়র ডাক্তারবাবুরা ছিলেন? এটা তো আপনি কিছুক্ষণের জন্য আউটকামটাকে বাদ দিন, এটা ঘটেছে না ঘটেনি? এটা একটা মেডিকেল কলেজ, এখানে ডাক্তারি পড়ানো হয়, পোস্ট গ্র্যাজুয়েশন পড়ানো হয়, সেখানে জুনিয়র ডাক্তারবাবুরা ওটি করবে, এটা তো সাধারণ ব্যাপার। এটা আবার বলার কি আছে? জুনিয়র ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুদের প্রেজেন্সে এখানে কি একবারের জন্য সরকার বলেছে যে ডাক্তারবাবু ছিলেন না? ডাক্তারবাবু তো ছিলেন, তার তত্ত্বাবধানে ওটি হয়েছে। প্রশ্নটা এখানে কিভাবে একটা বিষাক্ত স্যালাইন সেখানে সাপ্লাই হলো, আসল প্রশ্নটাকে ধামাচাপা দিতে এখন ডাক্তারদের উপর দোষ দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না। প্রশ্ন করতে হবে কেন একটা পেরিফেরি মেডিকেল কলেজ থেকে আনতে হচ্ছে, সেখানকার পরিকাঠামো কোথায়? সরকার বলে দিচ্ছে না না সিসিউ করেছি। প্রত্যেকটা হাসপাতালে যত পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজে ক্রিটিক্যাল পেশেন্ট আছে সব পেশেন্টকে দিতে পারবেন তো জায়গা? এসএসকেএমে দিতে পারবেন তো? কেন প্রত্যেকটা সিরিয়াস পেশেন্টকে এসএসকেএমে পাঠানো হয়? এবং একজন প্রসূতি তিনি, মানে আমি বলছি এই কেন তাকে এসএসকেএমে গ্রিন করিডোরে নিয়ে আসতে হবে? আমি এখানে আপনার সঙ্গে একমত, কোনো দ্বিমতের জায়গাই নেই। কিন্তু ডক্টর বসাক খুব জোর দিয়ে বলছেন যে অবশ্যই সেখানে সিনিয়র উপস্থিত ছিলেন। উল্টো পার্টটা কি আমি পরপর আসবো। এক হচ্ছে, লক্ষ্য করুন বা ইউটিউবে আছে, কেউ গিয়ে দেখে নিতে পারেন যে আমরা একেবারে শুক্রবার দিনই এই ঘটনার গভীরতা, এর ব্যাপ্তি এবং সাধারণ গরিব মানুষ আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত এই ঘটনা বলে এই গোটা অনুষ্ঠান করেছিলাম এই বিষয়টা নিয়ে। আমরা পরিষ্কার তথ্য দিয়ে শুক্রবার দেখিয়েছিলাম যে 27টা অভিযোগ জমা পড়েছিল কর্ণাটকে, 5 জন প্রসূতি মারা গেছিলেন। 22শে মার্চ 2024 সালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস মানে এই কোম্পানিকে 3 বছরের জন্য ব্যান করেছিল কর্ণাটক সরকার। যে কোনো কল্যাণকামী সরকার তাই করবে। 21,000 এই আরএল স্যালাইনের বোতল কর্ণাটকে যা সাপ্লাই হয়েছিল সেটাকে নিষিদ্ধ করা হয়, তার সরবরাহ এবং ব্যবহার বন্ধ করা হয়। 16টা স্যাম্পেলকে কর্ণাটক সরকার নমুনা পরীক্ষার জন্য পাঠায়, 16টা স্যাম্পেল ফেল করে। আমি আবার খুব স্পেসিফিক্যালি বলছি, এই সমস্ত তথ্য গত শুক্রবার এই অনুষ্ঠানে আপনাদের সামনে রেখেছিলাম। তারপর কি হলো খুব ইন্টারেস্টিং, পরতে দেখুন। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে কর্ণাটক সরকার যে আমাদের রাজ্যে এই হয়েছে, 5 জন প্রসূতির মৃত্যু হয়েছে। তারা খুঁজতে একটা যৌথ রেড করে রাজ্য সরকারকে জানিয়ে, সেই রেড করা হয় চোপড়ার কারখানায়। 3 দিন ধরে রেড চলে, দেখা যায় 2টো সেকশানে বড় গাফিলতি আছে, বড়। স্টেট গভর্নমেন্টও তারপর রেড করে, অর্থাৎ ভেরি ওয়েল ইনফর্ম ছিল পশ্চিমবঙ্গ সরকার। 10ই ডিসেম্বর রাজ্য বলল সমস্ত প্রোডাকশন বন্ধ করতে। সেই নথিও শুক্রবার একেবারে অরিজিনাল নথি তুলে ধরেছিলাম। 14টা ওষুধের, 1-2টো ওষুধ নয়, প্রোডাকশন বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এই কথা বলল। এবার আমি পরপর প্রশ্নে আসবো, অনির্বাণের কাছে আসবো। 1, কোম্পানিটাকে কর্ণাটকের মতো সেই মুহূর্তে তৎক্ষণাৎ কেন ব্ল্যাকলিস্টেড করা হলো না? সব থেকে বড় প্রশ্ন এটাই। কর্ণাটকে অন্তত পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে না যে বিজেপি সরকার আছে, সেখানে ইন্ডিয়া জোটের সরকার, যার সরকারই থাকুক। যখন পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের উপস্থিতিকে এনশিওর করে এই ধরনের রেড এবং তার আউটকাম পশ্চিমবঙ্গ সরকারের সামনে আসছে, কেন বন্ধ করা হলো না পশ্চিমবঙ্গে এই মাল্টি এবং তার সঙ্গে 14টা, 9টা লিকুইড এবং 5টি সলিড ওষুধ, যা এই রাজ্যে সমস্ত হাসপাতালে ঢেলে ব্যবহৃত হয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আসি। এই কোম্পানির যত উৎপাদিত মাল, অর্থাৎ ওই 14টা ওষুধ, তার ভেতরে আবার বলছি 9টা লিকুইড, 5টা সলিড ফর্মে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পৌঁছে গেছিল, তার সাপ্লাই হয়ে গেছে, সেগুলোকে বাতিল করে বিকল্প ওষুধ দিয়ে রিপ্লেস করা উচিত ছিল। সেটা হলো না কেন? হলো না যে তার প্রমাণ আরেকটা পশ্চিমবঙ্গ সরকারের নথি, সেটাও সেদিন দেখিয়েছিলাম, আজও দেখাবো। 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর, শনিবার দিন সকালে যখন এবিপি আনন্দ দেখালো যে এই কলকাতা শহরে বৃহৎ সরকারি প্রতিষ্ঠান, বড় সরকারি হাসপাতাল, এনআরএস, আরজি কর
ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে এই নিষিদ্ধ স্যালাইন চলছে, তারপর রাজ্য সরকার নড়ে চড়ে বসলো কেন? আমি বলছি কার স্বার্থে? এই ঢিলেমির পেছনে কি কোনো স্বার্থ কাজ করেছে? লক্ষ্য করে দেখবেন 14টা ওষুধ রাজ্য জুড়ে যদি সাপ্লাই হয়, কোটি কোটি টাকার ব্যবসা, টাকার অঙ্কটা আমরা জানি না, এর পেছনে অর্থনৈতিক স্বার্থ কাজ করেনি তো? কেন এই সংশয়টা, সেটা নিয়েও আমি কিছু তথ্য দেবো, কিন্তু আগে আপাতত এই 3টে বড় প্রশ্ন নিয়ে অনির্বাণের কাছে যাব। আমি এক এক করে আসি। প্রথম কথা হচ্ছে প্রসূতিদের যে জীবন সংক্রান্ত ঝুঁকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা কি কারণে হয়েছে, কার গাফিলতিতে হয়েছে, স্যালাইনের জন্য হয়েছে, ডাক্তারবাবুদের জন্য হয়েছে, ও প্রশাসনিক কর্তা ব্যক্তি যাই হোক না কেন, সেটা দেখার জন্য 2টি আলাদা দল গড়া হয়েছে। একটি 13 সদস্যের বিশেষজ্ঞদের দল, যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা দেখে তারা রিপোর্ট দেবেন। আরেকটি আইনের প্রশ্নে কোনো বেআইনি কাজ ইত্যাদি দুর্নীতি যাই বলুন না কেন হয়েছে কিনা সেটা দেখার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব জল্পনা আমরা নিশ্চিতভাবে করতে পারি, কিন্তু প্রকৃত তথ্য একদিকে 13 সদস্যের যে বিশেষজ্ঞদের দল, তারা ডাক্তারির প্রশ্নে বা চিকিৎসা বিজ্ঞানের প্রশ্নে তথ্য রিপোর্ট তারা জমা দেবেন, এবং অন্যদিকে সিআইডি তার মতো তদন্ত করে তারা তাদের মতো রিপোর্ট জমা দেবেন। হাইকোর্টে যে শুনানি ইত্যাদি সিবিআই, সেটাতে আমি যাচ্ছি না, সেটা যবে হবে। আপনি যে 3টি মূল প্রশ্ন করলেন, যে কর্ণাটক যখন করেছিল আমরা করলাম না, আমি আসছি। কর্ণাটক সরকার ব্যান করেছিল, তারা ব্ল্যাকলিস্ট করেছে, তারা সেখানকার ঘটনা ঘটেছে। আমি এখানে কোনো বিজেপি ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল, আমি এইভাবে একদম যেতে রাজি নই। কারণ স্বাস্থ্য ব্যবস্থার প্রশ্নে যে সরকার যখন ব্যান করেছে, সেইটা পশ্চিমবঙ্গ সরকার জানতে পারার পর তারা ডিসেম্বর মাসে গিয়ে এই প্রোডাকশন ইত্যাদি বন্ধ করার নির্দেশ দিয়েছে। মাঝের সময়টা দেখুন কেন করা হয়নি, আপনি যে প্রশ্নটা করতে চাইছেন। কর্ণাটক তারা একটি ব্যাচ পেয়েছে, দুটো ব্যাচ পেয়েছে। তুমি 10ই ডিসেম্বর তারপর থেকে দেখো, আজকে আমরা 13 তারিখ কথা বলছি, 11 তারিখ সকাল অবধি কলকাতা শহরে সেই স্যালাইন দেওয়া হয়েছে। 13 তারিখ ডিসেম্বর মাসে যখন বোধহয় 10 তারিখ নাগাদ ওখানকার প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছে, অর্থাৎ সেই কারখানায় কিছু গাফিলতি খুঁজে পাওয়া গেছে। আমি খবরের কাগজে যেটা পড়েছি, তাদের প্রোডাকশন ডিসইনফেকশন ইত্যাদি কাজে ঠিকঠাক তারা করছিলেন না বলে সেগুলি বন্ধ করা হয়েছে। কিন্তু তার আগে যে ব্যাচগুলি ধরুন অলরেডি পৌঁছে গেছে, যে বিভিন্ন ওষুধ স্টকে রয়েছে, সেইগুলি ব্যবহার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেইগুলি সরকার নির্দেশ দিচ্ছেন এক এক করে বন্ধ করার দায়িত্ব। না, এক এক করে না, সঙ্গে সঙ্গে বন্ধ করবে তো। গোটাটাই বন্ধ হবে, গরিব মানুষের স্বাস্থ্য গোটাটাই বন্ধ হবে। আমি বলছি গোটাটাই বন্ধ করার নির্দেশ হবে, মানে এ তো ইনজেকশন পুশ করার পর, মারা যাওয়ার পর। আমি বলছি গোটাটাই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক একটা ইনস্টিটিউশনের যে বন্ধ করার দায়িত্ব, সেটা তো সেখানকার কর্তৃপক্ষের। প্রতিটি ইনস্টিটিউশন ধরে ধরে সরকারের একজন আমলা গিয়ে তাদেরকে বলবেন না, সেখানে যিনি দায়িত্বে রয়েছে। আমি অনির্বাণের কাছে আবার বিশেষ সময় নিয়ে যাব। এক সেকেন্ড, সবাই কথা বলবেন না। আমি বলবেন রাজ্য সরকার কি করা উচিত ছিল। ঠিক বিশ্বাস করুন, এই কাগজটা, নোটিফিকেশনটা, এই নোটিশটা, এই সরকারি নির্দেশিকাটা জারি করা উচিত ছিল। যে নির্দেশিকাটা কবে জারি হয়েছে? 13ই জানুয়ারি 2025, অর্থাৎ আজকে। আমরা লক্ষ্য করবেন, আবার বলছি, ইউটিউবে গিয়ে দেখবেন গত শুক্রবারের শোতে একেবারে পরিষ্কার 7ই জানুয়ারি 2025 এই নির্দেশিকাটা দেখিয়ে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এখানে বিকল্প কোথা থেকে প্রকিওর করা যাবে সেই কথা আছে, কিন্তু ইমিডিয়েটলি যে এই স্যালাইন বা এই নিষিদ্ধ ওষুধ যেটাই হোক না কেন, সে 14টা হোক আর একটা হোক, সেটা বন্ধ করা স্পষ্ট নির্দেশিকা নেই, যেটা কিন্তু আজকের নির্দেশিকায় আছে। আমি বলছি যে নির্দেশিকাটা 13 তারিখ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করলো, সেটা কেন 7 তারিখ ইস্যু করা হলো না? এই প্রশ্ন তো থাকবে, কার স্বার্থে, কার অর্থনৈতিক স্বার্থে? অনির্বাণ শেষ করুন, তারপর উত্তরটা দিচ্ছিলাম। সেটা দেখুন, সরকারকে তো তার তথ্যভিত্তিক ভাবে এই নোটিফিকেশন জারি করার আগে তথ্য থাকতে হবে। তারা তো নিজেদের, দাদা এক সেকেন্ড, তারা তো নিজেদের মতো করে খতিয়ে দেখবে, মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে। না, মিডিয়া রিপোর্ট না। আচ্ছা, একদম অনির্বাণ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি আরেকটু বলে দিই যে মিডিয়া রিপোর্টের ওপর দেখবে না। কি রিপোর্টের ওপর দেখবে? যে তারা জুন মাসে যে স্যাম্পলটা তাদের ল্যাবে পাঠিয়েছিল, সেইটার কিন্তু আজ অবধি উত্তর এলো না। কেন? সেই ল্যাবের কি অবস্থা, সেই অবস্থা ইচ্ছে করে রাখা হয়েছে কিনা ওইভাবে যে 47টা পোস্ট এলে সেখানে 10 জন, তার ভেতরে 4 জন আফটার রিটায়ারমেন্ট কাজ করছেন, অথবা 3 জন আফটার রিটায়ারমেন্ট কাজ করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, সেই বিতর্ক হতেই পারে। কিন্তু এইবার আপনাদের সামনে আমি আর একটা সরকারি নথি পেশ করছি। এই নথিটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কমিউনিকেশন। কি সেই নথি? 22শে মার্চ 2024 সালে যেদিন, যে মুহূর্তে কালো তালিকাভুক্ত হলো এই স্যালাইন, সেই মুহূর্তে কর্ণাটক সরকার যাদের কাছে এই গোটা ইনফরমেশনটা পাঠিয়েছিল, লক্ষ্য করে দেখুন, কোনো অ্যাম্বিগুইটি নেই। একেবারে মেসার্স পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নাম করে, তাদের শিলিগুড়ি, দার্জিলিংয়ের ঠিকানা দিয়ে, তার মধ্যে যাদের কপি পাঠানো হয়েছে
তার 4 নম্বর নামটা কি? এটা কিন্তু আমি বলছি যে রাজ্য সরকার রেড এই সমস্ত কিছুর আগে, এটা হচ্ছে 22/3/2024, যেখানে তারা জানালো 3 বছরের জন্য এই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হলো, কোনো ওষুধ এদের কাছ থেকে নেওয়া হবে না। 4 নম্বর নামটা অর্থাৎ এটা জানানো হচ্ছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। এরপর লক্ষ্য করুন, পরতে এরপরে রেড হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেই রেডে অংশ নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বরে করছে। অনির্বাণকে অত ডিটেলসে যেতে হবে না, আমায় শুধু এইটুকু বুঝিয়ে দেওয়া হোক যে রেডের পরে ডিসেম্বর মাসের পরে সরকার নিষিদ্ধ করার পরে আরও 1 মাস কার স্বার্থে চলবে? আমি বলছি একটা লাইন জাস্ট বলিনি, এখানে যে 3 জন অসুস্থ হয়ে পড়েছেন তাদের আরএল স্যালাইন দেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনার তথ্য অনুযায়ী 1 মাস ধরে কত হাজার পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে? না ওই প্রশ্ন করে তো লাভ নেই। আমি রাজ্য সরকারের তরফ থেকে অনির্বাণের প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে তাহলে যে এইটা বিনা কিছু খতিয়ে দেখে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার 7ই জানুয়ারি এই নিষেধাজ্ঞা জারি করলো কেন? সেই পয়েন্টই আসছি, সেটা হচ্ছে 3 জনকে দেওয়া হয়েছে, এমনটা না অনেককে দেওয়া হয়েছে। তুমি নেবে নাকি? আমি সোজা কথা নয়, তুমি অসুস্থ হলে নেবে না নেবে না? আমাকে বলতে দিন। না আমি এই উত্তরটা আগে চাই যে রাজ্য সরকার প্রমাণ পায়নি, আমাদের অনির্বাণ অসুস্থ হয়েছে, ঈশ্বর না করুন সুস্থ থাক, তুমি অসুস্থ হলে তোমার বাড়ির লোক অনুমতি দেবে আরএল স্যালাইন নিতে? আমি তথ্যে যাচ্ছি। আপনি ইউ আর অ্যাপিলিং টু ইমোশন। আমি না কোনো ইমোশন না, আমাকে আমার জায়গাটা, তোমার প্রিয়জন অসুস্থ হয়ে, আমি আবার বলছি ঈশ্বর না করুন তোমার বা আমার প্রিয়জন অসুস্থ হয়ে হাসপাতালে, এই যাবতীয় বিতর্ক আপনারা যা শুনলেন, তারপরে আপনি কি এই স্যালাইন তার শরীরে দিতে দেবেন? ইয়েস অর নো? না, নিশ্চয়ই দেবেন না। সেই জায়গাটা আমাকে তাহলে তুমি কেন আবার পরিসংখ্যানে আসছো যে 4টে লোকের হয়েছে 3টে লোকের হয়েছে? প্রশ্নটা বললাম, সেটার উত্তরটা দিচ্ছি। ব্ল্যাক লিস্টের প্রশ্ন যখন আসছে, আরএল স্যালাইন ধরুন 3 জন অসুস্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে আর অনেকেই হয়েছে, কিন্তু ডাক্তারই বলছে। সরকারের কথা তো এক সেকেন্ড, 5 জন যে মারা গেল, 27টা কমপ্লেন হলো আর 14টা স্যাম্পল ফল্টি বের হলো। এক সেকেন্ড দাঁড়ান, আমি এখানকার আমি এখানকার কথা বলছি। 3 জন যাদের কথা আমরা দেখতে পাচ্ছি, এর বাইরেও নিশ্চয়ই হয়েছে। আরে দাঁড়ান না মশাই, বলতে দিন না। আপনি কি করে বললেন আরএল স্যালাইনে ইনফেকশন হয়েছে? আপনি ছিলেন ওখানে? আপনি ওখানে ছিলেন, বলতে পারবেন? আপনি হল প্রমাণে বলুন কিভাবে ইনফেকশন হচ্ছে। না সেফটি সিমি কথা বলেছে, আপনি বলেন আমি কৌস্তর কাছে যাব, তর্ক করুন, উত্তেজিত হন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে মাত্রার মধ্যে হন। কেউ এতটা উত্তেজিত হবেন না যে হাসপাতালে ভর্তি হতে হয় আর আরএল স্যালাইন তার শরীরে দিতে হয়, কারণ অনির্বাণ মোটামুটি সেই রাস্তায় দিচ্ছে। কিন্তু আমি কৌস্তবের কাছে যাব। হ্যাঁ, সরকার তার মতো করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তার মতো করে, মানে 10 ডিসেম্বর থেকে আপনি সেই প্রসেস নিয়ে প্রশ্ন তুলছেন, সে অধিকার আপনার আছে, আমার উত্তর দেওয়ার অধিকার আছে। আমি সরকারের কেউ না হয়ে আমি উত্তরটা আমাকে দিতে দিন। সেইখানে 3 জন যেমন অসুস্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে আরো অনেকে হয়েছে। আরে দারুন, কিন্তু সবাই কিন্তু একসঙ্গে অসুস্থ এই ক্ষেত্রে হয়েছে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। অর্থাৎ তার মানে রাজ্য সরকার এই যে গোটা প্রোডাকশন বন্ধ করতে বললো ডিসেম্বর মাসের 10 তারিখ, যেটা অন্যায় করেছে। তার কেন করেছে? না তুমি প্রোডাকশন বন্ধ করতে বলছো আর হসপিটালে রোগীকে দিচ্ছ, এটা খুন। ঠান্ডা মাথায় মার্ডার, আমাকে বলতে তো দিন। ব্লাডের মার্ডার। তারা কেন বন্ধ করেছে তার যথোপযুক্ত কারণও দেওয়া রয়েছে, যে সেখানে প্রোডাকশন, অথচ সে হাসপাতালে সাপ্লাইটা বন্ধ করছে না। যারা যে 1 মাসে যে প্রোডাকশন, যে স্টক যেখানে যেখানে ছিল, আপনি বলছেন পদ্ধতি মানবেন না, আপনি বলছেন পদ্ধতি মানবেন না, কিছু মানবেন না। দেখুন, হাসিটা একেবারে পাপ, অপরাধ, কিন্তু আমি বলছি এই যুক্তিতে সত্যি হাসি পায়। আমি কৌস্তবের কাছে যাব। কৌস্তব, তোমার নির্ধারিত 2 মিনিট, আমায় শুধু এইটা বুঝিয়ে দাও যে দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। হয় রাজ্য সরকার ডিসেম্বরের 7 তারিখে যখন যাবতীয় প্রোডাকশন বন্ধ করতে বলছে, আফটার দ্য জয়েন্ট রেড অফ কর্ণাটক গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ড্রাগ অথরিটি, রাজ্য সরকার রেড করে প্রোডাকশন বন্ধ করতে বলছে, সেই সিদ্ধান্ত হয় ঠিক।
আর নয়তো এই আমি অনির্বাণের যুক্তি ধরছি, এই যে সবাইকে তার ভেতর থেকে দেখে ভেবে রিপোর্টের অপেক্ষা করে পুশ করা হলো, তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হলো 1 নম্বর। আর 2 হচ্ছে নয়তো ওই সিদ্ধান্তটা ঠিক জনস্বার্থে সরকার ঠিক করেছিল, অথচ তার সাপ্লাই 11 তারিখ অবধি সব জায়গায় সাপ্লাই বাদ দাও, লোকের শরীরে ঢুকলো। আমি বলছি দুটো একসঙ্গে তো ঠিক হতে পারে না, হয় সরকার প্রোডাকশন বন্ধ করে ঠিক করেছিল, আর নয়তো সরকার উল্টোটা। সুমনদা, মানে আমি আলটিমেটলি বিস্ময়কর স্বাস্থ্য ভবনে বা ধরো ডাক্তারবাবুরা যারা সরকারি হাসপাতালে ডাক্তারি করছে, তারা তো ওই তৃণমূলের পাড়ার নেতাদের মতন কালকাটা লালু গালকাটা ভুলু নয়। আলটিমেটলি এরা তো বিষয়টা অনেকটা ওয়াকিবহল। আমার কথা হচ্ছে প্রোডাকশনটা তাহলে বন্ধই করলো কেন? যদি কোনো গন্ডগোল না থেকে থাকে বন্ধ করো, এটা লজিকের বাইরে কিছু। আর যদি বন্ধই করলো তাহলে সাপ্লাইটা বন্ধ করলো না। এক্স্যাক্টলি এটা হচ্ছে কেন রোগীদের শরীরে ঢুকলো এই বিষ? মমতা ব্যানার্জি বছর 2021 সালে এই মেদিনীপুর জেলাতে, এটা পূর্ব পশ্চিমের ব্যাপার, সামান্য পায়ে কাঠপিঁপড়ে কামড়েছিল না কি হয়েছিল ভগবান জানে, ব্যান্ডেজ করে নিয়েছিল। মানে এত প্রাণের ভয়, ওই জেলার কোনো হাসপাতালে ট্রিটমেন্ট করলেন না। কথাগুলো শুনতে খারাপ লাগে, আমার বলার ধরনটা খারাপ হতে পারে, কিন্তু লজিক্যালি রাষ্ট্রের দায়িত্ব। আমি চাই মুখ্যমন্ত্রী অনেকদিন বাঁচুন, ক্ষমতাচ্যুত হোক, আমার মাথায় চুল গজাক, আমি সেই প্রার্থনাই করি। মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হোক কখনো চাইবো না। মুখ্যমন্ত্রী জীবদ্দশায় ওনাকে ক্ষমতাচ্যুত দেখার স্বপ্ন আমার আছে, থাকবে, বাংলার প্রতিটা মানুষের আছে। আমি বলছি মুখ্যমন্ত্রী শুধুমাত্র পায়ে কাঠপিঁপড়ে কামড়েছিল না কি হয়েছিল ভগবান জানে, ব্যান্ডেজ করে টোরে একদম কলকাতায় নিয়ে চলে আসা হয়েছিল। আমি বলছি সাধারণ মানুষের জীবনের দাম একরকম, তৃণমূল নেতা বা নেত্রীদের জীবনের দাম আর এক রকম। আমি আজকে তোমাকে বলছি, এই যে তুমি যে কথাটা বলছিলে, এই 14টা যে এসেনশিয়াল ড্রাগের সাথে আমি তো মামলা করেছি এই বিষয়টা নিয়ে, এরা একটা সুদূর প্রসারী বিষয় আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই বিষয়টাকে এত ছোট করে দেখলে হবে না। এর সাথে শয়ে বোগাস কোম্পানির লিঙ্ক আছে, এবং আমি অনেক বোগাস কোম্পানি, এগুলো সব বেরোবে। আমরা চেয়েছি ইডি তদন্ত হলে এগুলো বেরোবে। আমি তোমাকে বলছি মামলাটা যখন করি, আমার সাথে এই মামলায় আরেকজন মামলাকারী হচ্ছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি, উনি হচ্ছেন MBBS অবস, আমি ওনার নাম করেই বলছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে তো RL অনেককেই দেওয়া হয়েছে, তাহলে এদের ক্ষেত্রে বলছে যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে তাদের ইমিউনিটিটা তখন খুব উইক হয়, সেই ক্ষেত্রে তারা অনেক বেশি আরেকটা কথা বলছি, আমি বলছি কৌস্তব, আমাদের প্রত্যেকের শরীর না ঈশ্বর মানে আলাদা আলাদা, ঈশ্বর মানি বা না মানি, আলাদা আলাদাভাবে তৈরি, যার ফলে একই ওষুধ একই খাবার তুমিও খেলে আমিও খেলাম, তোমার শরীর খারাপ হলো আমার হলো না, অথবা ভাইসি ভার্সা। তোমাকে বলছি এটা খুব সারপ্রাইজিং পারে। এই মামলাটা আজকে ফাইল করার পরে আমাকে বেশ কিছু মানুষ যোগাযোগ করলো, আমি হয়তো সোর্সটা ডিসক্লোজ করছি না, স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপ কল করা হলো এবং বলা হলো ফেস টাইমে আপনার সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপেও কথা বলবো না। আমাকে একজন ভদ্রলোক এসে একটা খামে মোড়া কাগজ আজকে দিয়ে গেলেন। ওনাদের বক্তব্য, ওনারা কিছু জিনিস হাইলাইটও করেছে, আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখতেও পারিনি, কিছু জিনিস ওরা দেখালেন। বলছেন এটা আজ থেকে চলছে না, সরকারি বহু হসপিটালে যেটা হয়েছে, বিভিন্ন পেশেন্টকে RL ইনফিউজ করার পরে নর্মাল পেশেন্ট তাদের ক্রনিক কিডনি ডিসঅর্ডার হয়েছে এবং বহু পেশেন্ট তারপরে ডায়ালিসিস হচ্ছে তাদের, এই সিচুয়েশনটা হয়েছে। কিন্তু আমি এত দূর যেতে হবে না। ধরো একটা অসুস্থতা, হাসপাতাল, নানা রকমের হাসপাতাল থেকে মানুষ যখন বাড়ি ফেরে পরবর্তী সময় দেখা যায় অনেক রকম অসুস্থতা দেখা যায়, এবং যাদের মৃত্যু হয় কোন পরিবারের লোক সেইভাবে কি ডিটেক্ট করা যায় যে কি থেকে কি হলো? জিনিসটা সহজ নয়, ডাক্তারবাবুরাও পারেন না। ইন্টেনশনটা একটা জিনিস দেখো, কালকে রাজ্যের গত পরশুদিন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করলেন এই বিষয়টা নিয়ে, তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হচ্ছে সমস্ত সরকারি জায়গাতে, MSVP এবং এদেরকে অ্যাড্রেস করে কার কত কি স্টক আছে বলো। এতে মেলা ফিরে না। এক্স হ্যান্ডেলে যেই মুহূর্তে লিডার অফ অপোজিশন এটাকে নিয়ে পোস্ট করলেন, ব্যান্ড এবং এসেনশিয়াল এগুলো 14টা যে নিয়ে যখন LOP পোস্ট করলেন, তার ঠিক পরে এবং সেই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন উনি আবার একটা LOP সেটাকে পোস্ট করেছেন। কিন্তু তুমি LOPর কথা বললে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যখন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা দাবি করছেন যে এই কোম্পানির মধ্যে, আমরা জানি না, তিনি অন ক্যামেরা বলছেন যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, তার সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার তাদের যোগাযোগ আছে, এই কথা তিনি যদি বলেন তার প্রমাণ দেওয়ার দায়িত্ব আর সেটা ক্ল্যারিফিকেশনের তথ্য সামনে রাখার দায়িত্ব তারই। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে এখনো এই দু লাইনের বাইরে কিচ্ছু পাইনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কেন্দ্র করে আমি তোমাকে বলছি যদি তদন্ত হয়, কতটা প্রভাবশালী একটা কোম্পানি তুমি ভাবো সুমনদা, আমি তোমাকে বলছি একটা কোম্পানি কতটা প্রভাবশালী হতে পারে। একটা অন্য রাজ্য থেকে ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার পরে, সেইখানে রোগী মারা যাওয়ার পরে, তারা পশ্চিমবঙ্গে তাদের এখানে রেড হওয়ার পরে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে এখানে হাসপাতালে, এবং যে কোনো প্রাইভেট নার্সিং হোমে নয়,
হাসপাতালে মাল সরবরাহ করছে। এবং এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর সাথে লিঙ্কড যে কতগুলো বোগাস কোম্পানি আছে, আমরা সেই জন্যই তো ইডির তদন্তটা চেয়েছি আন্ডার দি সুপারভিশন অফ দি অনারেবল কোর্ট, যাতে করে না কেন ইডি আর সিবিআই কৌস্তব বললেই আমার ভয় করতে শুরু করে। এর থেকে সিআইডি বেটার এনফোর্সমেন্ট। ওই এখনো অর্ণব ঘোষের যদি পেট এখনো স্ক্যান ট্যান করা যায়, কাগজ ওই লাল ডায়েরির কাগজ এখনো বেরোবে, সেটা বের করার কথা ছিল তো সিবিআই। আমি তোমাকে কিছু তারা কোন দেখো লাল পিঁপড়ে একজন ছাত্র যদি ফেল করে মাস্টারমশাইতে পড়ানো ছেড়ে দেয় না। না না, তোমরা চেষ্টা, বিরোধী দল তো চেষ্টা করবে, ইস্যুটা তা নয়। যে গুরুত্বপূর্ণ কথাটা কৌস্তব বলছে, সংশয়টা একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে মার্চ থেকে জানুয়ারি অবধি এই 10 মাস আমাদের রাজ্য সরকার বসে থাকলো কোন স্বার্থে? এই জন্য উঠছে যে এই কোম্পানির কর্তা ব্যক্তিরা, সত্যি শুভেন্দু অধিকারী যেরকম দাবি করছে সেইটা কি সত্যি? আর যদি সত্যি হয়, শুভেন্দু অধিকারীর দায়িত্ব সেই সমস্ত তথ্য মানুষের সামনে আনার, এজেন্সির সামনে আনা, জনস্বার্থের বিষয়। মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার অভিযোগ উঠছে এবং মারা যাওয়ার পেছনে অভিযোগ উঠছে যে একটা বিশেষ কোম্পানির ওষুধ এবং স্যালাইন কাজ করেছে। এবং রাজ্য সরকার এখন আজকে 13 তারিখ, আমি বলছি এতদিনের উচিত কাজটা অবশেষে করেছে। সুতরাং এর পেছনে সত্যি যদি কোনো গল্প থাকে, কোনো রহস্য থাকে, কোনো আর্থিক লেনদেন থাকে, সেই তথ্য সবার উচিত সামনে এনে উদ্ঘাটিত করা। আমি আশা করতে পারি যে সিআইডি সেই দায়িত্ব পালন করবে। পরের প্রতিবেদন। যে মেডিসিনস এবং ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে, যাদের রিপোর্ট চলে এসছে, ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি। কারো মৃত্যু, কেউ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে, কার্যত জমে মানুষের টানাটানি। এক প্রসূতির মৃত্যু এবং 3 প্রসূতির সংকটজনক অবস্থার জন্য অভিযোগের আঙুল উঠছে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের দিকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যে সংস্থার তৈরি স্যালাইন নিয়ে এত গুরুতর অভিযোগ উঠছে, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিক পক্ষ কোথায়? কেন সামনে আসছেন না তারা? কেন চুপ? কোথায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 3 জন ডিরেক্টর কৈলাস কুমার মিত্রুকা, নীরজ মিত্তল ও মুকুল ঘোষ? শনিবারের পর সোমবার ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শিলিগুড়ির অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। শিলিগুড়ির এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে অফিস, এই অফিসে, এই বর্ধমান রোডে এই অফিস কিন্তু আজকে আমরা দেখছি খোলা রয়েছে। ভেতরে কিছু এমপ্লয়ি রয়েছে। একজন এমপ্লয়ি কথা বললেন এসে যে তারা এসছেন, কোনো কর্মকর্তা তা কয়েকদিন ধরে আসছেন না। আজকেও আসেননি, গতকালকেও আসেননি, গত পরশু দিনও আসেননি, এবং তারা শুধু কয়েকজন এসে অফিসটা খুলে বসছেন। এদিন উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানাতেও ফের পৌঁছয় এবিপি আনন্দ। করলেন ভিতরে জঙ্গল কাজ করে, জঙ্গল ভিতরে কি কাজ হচ্ছে? স্ল্যাং তৈরি হচ্ছে, স্ল্যাং কি তৈরি হচ্ছে, স্ল্যাং কি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, কি কাজ হচ্ছে ভিতরে? কি তৈরি হচ্ছে? ঝাড়ু করছি, ঝাড়ু তৈরি হচ্ছে, কি ঝাড়ু মারি, ঝাড়ু মারি। এর আগে শনিবারও ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় পৌঁছেছিলাম আমরা, কিন্তু কারো দেখা মেলেনি, কেউ কোনো কথা বলেননি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সিটি অফিস, এটা হচ্ছে মেইন অফিস, ফারিস্তা বাণিজ্য প্রাইভেট লিমিটেড, ইউনিট অফ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবং এই যে কোম্পানির এই যে অফিস, সেই অফিস কিন্তু আর সারাদিন বন্ধ। এরই মধ্যে ওষুধ প্রস্তুতকারী এই সংস্থার এক ডিরেক্টরের রাজনৈতিক যোগ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায়, তাদের সঙ্গে যোগ আছে। বিরোধী দলনেতার কাছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকেন, তিনি প্রকাশ্যে বলুন না, কে বারণ করেছে? হাওয়া এগুলো ঘোরাচ্ছেন কেন? সব মিলিয়ে প্রশ্ন হলো, যাদের তৈরি স্যালাইন ঘিরে কর্ণাটক থেকে বাংলা বিতর্কের ঝড়, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কবে প্রতিক্রিয়া দেবে? সনদ শাহ, সুদীপ চক্রবর্তী ও অয়ন মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর রাজীব পান্ডের কাছে আসবো। ডক্টর পান্ডে, ঠিক যেভাবে ডক্টর বসাককে বললাম যে জুনিয়র ডাক্তারবাবুদের সত্যি রোল কী ছিল, সেই রাতে সত্যি সিনিয়র ডাক্তারদের ছাড়া জুনিয়র ডাক্তারবাবুরা এত ক্রিটিক্যাল সিজারিয়ান এই অপারেশনগুলো করেছিলেন কি না, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। ঠিক যেমন শুভেন্দু অধিকারীর কাছে এই দাবি রাজ্যের মানুষ করবেন যে আপনার কাছে তথ্য থাকলে সাধারণ মানুষের কাছে বলুন, প্রোডাকশান বন্ধ হওয়া, অন্য রাজ্যের ব্ল্যাকলিস্টেড হওয়া একটা স্যালাইন দিলে সত্যিই যদি রোগী বা রোগিনীর
পরিণতি খারাপ হতে পারে বা শরীর খারাপ হয়, সেই বিষয়ে ডাক্তারবাবুরা মুচলেকা লেখাচ্ছেন। বলা হচ্ছে যে ডাক্তারবাবুদের থেকে জানলাম অপারেশনের সময় যে কোনো স্যালাইন বা ইঞ্জেকশানের জন্য রোগী শকে চলে গেছে, অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি ডাক্তারবাবুদের তো এই ফ্ল্যাগটা আরও আগে রেস করা উচিত ছিল। তার কারণ তাদের হাতে শুধু যে রোগীর ভালো থাকা খারাপ থাকা জন্ম মৃত্যু তা নয়, পাশাপাশি ধরুন রোগীর মৃত্যু হলে সব থেকে আগে তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সবার সমস্ত দায়ভার পরে ডাক্তারবাবুদের কাঁধে। আমি বলছি তারা সত্যি সত্যি একজন রোগীর কাছে ঈশ্বর তুল্য। তো এইটা যদি সত্যি হয় এবং মাসের পর মাস এই বিতর্ক এবং কানাঘুষো চলতে থাকে, তাতে ডাক্তারবাবুদেরকে এই ইস্যুটা আরও আগে রেস করা উচিত ছিল না? হ্যাঁ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যখন আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ এখনও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল, সেই জায়গায় এসে ম্যাটার্নাল মর্টালিটি কখনোই অ্যাকসেপ্টেবল নয়। এখানে প্রশ্ন উঠছে যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করেছে সেগুলো নিশ্চিতভাবে বলা যে স্যালাইনের জন্য হয়েছে বা কোনো অন্য ওষুধের জন্য হয়েছে, সেটা উচিত হয়নি। এবং আমার মনে হয় যে আমরা জানি যে গত 1-2 বছরে এরকম ঘটনা আরও রিপোর্টেড হয়েছে, অনেক আনরিপোর্টেডও আছে, এবং সেই নিয়ে কিন্তু জানানো হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনো তদন্ত হয়নি বা তার জন্য কোনো অ্যাকশান নেওয়া হয়নি। যেখানে কর্ণাটকার ঘটনা হয়েছে 22শে মার্চ, যখন স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে কর্ণাটকা সরকার থেকে এই রিঙ্গার ল্যাকটেট নিয়ে, সেখানে 10 ডিসেম্বর যখন এই প্রোডাকশান বন্ধ করা হচ্ছে এবং জানুয়ারি মাসের 9 জানুয়ারি যখন ঘটনা ঘটছে, এই যে 1 মাস এখানে এই যে ওষুধপত্রগুলো ব্যবহার করার দায়িত্ব কার, যে এইগুলো বন্ধ করে দেওয়া, কমপ্লিটলি কেন বন্ধ করে দেওয়া হয়নি? এবং আমরা যা দেখতে পাচ্ছি যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করেছে সেগুলো মোস্টলি হচ্ছে সেপসিসের জন্য, মাল্টি অর্গান ফেলিওর, ডিআইসি, পোস্টপার্টাম হেমারেজ, অ্যাকিউট কিডনি ইনজুরি, এগুলো কোনোভাবেই সেপসিস ছাড়া, এবং সেপসিস মানে হচ্ছে বাইরে থেকে কোনো একটা ইনফেকশান আমাদের মায়েদের বডিতে ইনফিউজ হয়েছে এবং তার জন্য এই কমপ্লিকেশনগুলো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অতি অবশ্যই এই দায়টা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। আচ্ছা, আমার এইখানে পরের প্রশ্ন, এই যে দীর্ঘ গ্যাপ, ধরুন মার্চ মাসে আরেকটি সরকার জানাচ্ছে যে এই কোম্পানি 3 বছরের জন্য তারা ব্যান করছে এবং মৃত্যুর ভিত্তিতে, কোনো সন্দেহের ভিত্তিতে নয়, তারা মৃত্যুর ভিত্তিতে স্যাম্পেল টেস্ট করে সেই স্যাম্পেল ফেল করায় মার্চ মাসে 22শে মার্চ 3 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করছে। ব্ল্যাকলিস্টেড করার 9 মাস অবধি, ডিসেম্বর অবধি প্রোডাকশান আমরা বন্ধ করছি না। প্রোডাকশান বন্ধ হওয়ার পর 11ই, মানে ধরুন ডিসেম্বর টু জানুয়ারি 11th আমি ধরবো, সেই অবধি 13 ধরা উচিত এই নির্দেশিকা রাজ্য সরকারের আজকে ধরলে, যাই হোক আমি বেনিফিট অফ ডাউট দিয়ে 11 ধরবো। তারপরে এই যে চললো এবং মানুষের শরীরে ঢুকলো, এর দায়ও তো নিতে হবে। অবশ্যই নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে, জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে। এখন জানি না তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি কী রিপোর্ট দেবে। আগের মতন সন্দীপ ঘোষের এগেনস্টে তদন্ত কমিটি যে হয়েছিল তার রিপোর্ট সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছিলো, সুতরাং এই তদন্ত কমিটি রিপোর্ট কী হবে আমরা জানি না। আমরা চাই যে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হোক। কারা অ্যাকাউন্টেবল? এই যে 22শে মার্চ 2024 থেকে 10ই ডিসেম্বর 2024 এই গ্যাপটা লেগে গেল ওই প্রোডাকশান বন্ধ করতে, এবং তার থেকে 1 মাস লেগে গেল এই ওষুধকে কমপ্লিটলি ব্যান করতে। তাহলে এই যে অ্যাকাউন্টেবল থেকে বন্ধ করতে, একদম যারা অ্যাকাউন্টেবল তাদেরকে বার করা হোক, এবং এটা জুডিশিয়াল ইনকোয়ারি ছাড়া হতে পারে না। কেন তদন্ত কমিটির আমরা দেখেছি সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি হয়েছে, 1.5 বছরে ওনার এগেনস্টে তদন্ত কমিটি রিপোর্ট সিবিআই ওনার বাড়িতে খুঁজে পেয়েছে। একদম ঠিক। এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যেটা বলছিলাম যে শনিবার সকাল অবধি এই শহরের 3টে বড় হাসপাতালে রমরম করে এই স্যালাইন দেয়া চলছিল, অথচ প্রোডাকশান বন্ধ করেছে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার সেই ডিসেম্বর মাসে। আমি বলছি 3টে হাসপাতালের পর একটার পর একটা স্বাস্থ্যকেন্দ্রে আমরা খোঁজ নিই, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বাঁকুড়ার আঁচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে এখনও রোগীদের এই জিনিস দেয়া হচ্ছে। এবং এর আগে এসএসকেএমে আজ সকাল অবধি বাক্স পড়ে আছে। তবে রাজ্য সরকারের এই আজকের তারিখের যে নির্দেশিকা তারা জারি করেছে, তাতে এই প্রথম ক্ল্যারিটির সঙ্গে পরিষ্কারভাবে সমস্ত এই সংস্থার তৈরি ওষুধ বন্ধ করার কথা বলা হলো। এর আগে আপনাদের দেখিয়েছি আগের সার্কুলার অবধি কিন্তু এই অ্যাম্বিগুইটি ছিল না। বিকল্পর কথা বলা থাকলেও যেগুলো আছে সেগুলো মানুষকে দেয়া যাবে না, আজকের মতো এই ভাষায় শুক্রবারও এই প্রশ্ন তুলেছিলাম, কেন বলা হলো না? এখানে রহস্য থাকছে, দেখুন। সদ্যজাতকে জন্ম দিয়েই এক প্রসূতির মৃত্যু, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও 3 জন। অভিযোগ উঠছে এসবেরই নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন।
কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো এত কিছুর পরও কলকাতার একাধিক প্রথম সারির হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের বহু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি ওষুধের স্টক। কোথাও আবার ব্যবহার অবধি করা হচ্ছে। কলকাতার প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে সোমবার সকাল পর্যন্ত এইভাবেই পড়ে থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি পেটি পেটি স্যালাইন। এতদিন কি এই স্যালাইনই ব্যবহার করা হতো? চাঞ্চল্যকর দাবি করেছেন হাসপাতালের কর্মীরা। এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে? মেডিসিন স্টোরের স্টাফ। হ্যাঁ, এই বিষয় হ্যাঁ ওয়ার্ডে ছিল। এখন কি বললো সব বার করে দিতে? হ্যাঁ 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 দাদা, এই বিষয়ে পরে মেডিকেল স্টোরের সামনে থেকে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সব স্টক সরিয়ে দেওয়া হয়, বদলে আনা হয় অন্য সংস্থা তৈরি স্যালাইন। অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাকটেট লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন। সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে। দেখলাম হাসপাতালে এখনো পর্যন্ত সেই পশুর ফার্মাসিউটিক্যালের স্যালাইন প্রচুর পড়েছিল। সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে। স্টোরে দেখেছো তোমরা? হ্যাঁ, চেঞ্জ। বাঁকুড়ার আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল আরো ভয়ঙ্কর ছবি। রোগীদের এখনো দেয়া হচ্ছে এই বিতর্কিত স্যালাইন। বোতলের গায়ে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নাম, তারপরও আজব সাফাই দিল জেলা স্বাস্থ্য দপ্তর। যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য ভবন থেকে এই নির্দেশিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকাল অথরিটি সেই নির্দেশিকাও কিন্তু দিতে পারে না। কিন্তু ভার্বালি যেহেতু যেসব ওষুধে আজকে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করার কথা বলা আছে। এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই আমরা বলেছি, বন্ধ হয়ে যাবে। চোর পালালে বুদ্ধি বাড়ার মতোই এখন পূর্ব মেদিনীপুর জেলার সরকারি মেডিসিন স্টোর থেকে অন্য কোম্পানির তৈরি স্যালাইন বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। প্রথম কথা, এই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পড়ে রয়েছে বিতর্কিত স্যালাইন। রবিবার রাতে নতুন সংস্থার স্যালাইন পাঠানো হয়েছে বলে দাবি করছেন কর্মীরা। মানে সবকিছু মিলিয়ে 200 কেসের মতন, আই থিঙ্ক মানে 200 কেসের মতন দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন এতদিনেও সেগুলো সরিয়ে ফেলা হয়নি? ওষুধ ব্যবহার করবেন না এই কথাটা স্পষ্টভাবে কোথাও বলা ছিল না। 1, 2 আমরা তার 2 দিন পরে নির্দেশনামা নয় একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম বিভিন্ন কলেজের প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের কাছে গেছে। সেখানে বলা হয়েছিল সতর্ক থাকুন, ভিজিল কথাটা ব্যবহার করেছিলেন। ওষুধ ব্যবহার করা যাবে না এই মর্মে সুস্পষ্ট সরকারি আদেশনামা এখনো নেই। প্রশ্নের মুখে অবশেষে সোমবার এই নির্দেশিকা জারি করে বলা হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড ইনজেকশনের বর্তমান স্টকের ব্যবহার যেন পুরোপুরি বন্ধ হয়। তা নিশ্চিত করতে হবে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এবং জেলার চিফ মেডিকেল অফিসারদের। কোনো ওয়ার্ড বা হাসপাতাল থেকে স্টক এখনো না তোলা হয়ে থাকলে তা তুলে নিতে হবে এবং সিল করা জায়গায় রাখতে হবে। পার্থপ্রতিম ঘোষ, পূর্ণেন্দু সিংহ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত সপ্তাহ থেকে একটা কথা শুনে যাচ্ছি, সেটা হচ্ছে এই ফার্মা কোম্পানিগুলো এরা কোটি কোটি টাকা ইন্টারন্যাশনাল কানেকশন এই নিয়ে অনুষ্ঠান করলে নাকি এদের হাত এত লম্বা যে ভয়ঙ্কর বিপদে পড়বো, প্রাণ সংশয় হতে পারে। আমি যদি দেখা যাক যে সাধারণ মানুষের স্বার্থ আগে না এই ফার্মা কোম্পানিগুলোর হাত ততটা লম্বা আমাদের দেশে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে কর্ণাটক সরকার শুধুমাত্র মার্চ মাসে ব্যান করেছে 3 বছরের জন্য তা নয়, স্টেট ড্রাগ কন্ট্রোলার কর্ণাটকের সরকার সরাসরি ডক্টর এস উমেশকে সাসপেন্ড করে। আমি বলছি যে প্রশাসনিক ব্যবস্থা, ওষুধ কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড এবং পশ্চিমবঙ্গ সরকারের সচিব, প্রিন্সিপাল সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর তাদের জানানো একেবারে অফিসিয়ালি। তারপরে কেন 9 মাস লাগলো এবং তারপরে কেন আরেক মাস লাগলো যে মানুষের শরীরে ঢোকা থেকে বন্ধ করতে? একটা হলো যে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দৃষ্টিভঙ্গির পার্থক্য এই ঘটনার প্রেক্ষিতে স্পষ্ট হয়ে যায়। কর্ণাটক সরকার যেই মুহূর্তে জানতে পারলো যে প্রসূতি মারা যাচ্ছেন এই ধরনের স্যালাইন ব্যবহারের ফলে, তারা ইমিডিয়েটলি বন্ধ করেছেন। ফার্স্ট যেটা করেছেন সেটা হলো ইমিডিয়েটলি বন্ধ করো। তারপরে তারা টেস্টের জন্য পাঠিয়েছেন। টেস্টের যখন স্যাম্পলগুলো ঠিক আসেনি, নেগেটিভ এসছে, তখন তারা কার্যত মানে ব্ল্যাকলিস্টেড করে ভিজিট করেছেন। আর উল্টো দিকে আমাদের পশ্চিমবাংলার সরকার কর্ণাটক সরকারের ইনফরমেশন পাওয়ার পরেও, মানে কর্ণাটক থেকে ইনফরমেশন পরিষ্কার করে দেওয়া হওয়ার পরেও কোনো উদ্যোগ নেয়নি এবং প্রোডাকশন বন্ধ করার পরেও
পরিষ্কার করে ওষুধ বন্ধ করবার নির্দেশিকার জন্য আজকে পর্যন্ত অপেক্ষা করতে হলো, তার মাঝে একের পর এক মৃত্যু, একের পর এক ঘটনা, এবং মানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমি প্রশ্ন তুলতে চাই সুমনদা, কর্ণাটক সরকারের ইনফরমেশন পাওয়ার পরেও, পশুতির মৃত্যুর পরেও, প্রোডাকশন বন্ধর পরেও কি স্বার্থে রাজ্য সরকার বা এই মানে মানে কেন নিষিদ্ধ করতে পারলো না? তাহলে এই যে ওষুধের কোম্পানিগুলো, তাদের সাথে যে নেক্সাস শাসক দলের থাকার কথা অভিযোগ ওঠে, এবং একই সাথে মানে মানে মেডিকেলের একটা বড় অংশ, মেডিকেল ফ্যাটার্নিটি একটা বড় অংশ, ডাক্তারবাবু থেকে হাসপাতাল থেকে প্রাইভেট থেকে সরকারি সবার নাকি, তাহলে এই নেক্সাসটা কোন লেভেলে থাকলে যে প্রোডাকশন বন্ধের পরেও ইউজ বন্ধের জন্য আদেশ দেয়নি তারা, মৃত্যুর মুখে পড়ার পরেও মানে চাপে পড়ে কার্যত এখন বলা যায় যে আজকের দিনে 13 তারিখে নিষিদ্ধ ঘোষণা করলো, তাহলে নেক্সাস নিশ্চয়ই একটা ছিল, কায়েমি স্বার্থ একটা নিশ্চয়ই ভয়ঙ্কর লেভেলের ছিল। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই, সেটা হলো যে মানে আমরা মুছে লেখার অনেক বিষয় শুনেছি, আপনি আমায় বলুন কখনো আপনি শুনেছেন যে মানে স্যালাইন দেওয়ার জন্য স্যালাইনের ব্যাচ নাম্বার দিয়ে পরিবারের সদস্যদেরকে মুছে লেখা দেওয়া হচ্ছে? কেন দেওয়া হচ্ছে? তার মানে আশঙ্কা ছিল, তার মানে ওই ধরনের স্যালাইন ব্যবহার করলে মৃত্যু বা কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা করেছেন, তারপরে আপনারা কি করে ওই স্যালাইন ব্যবহার করলেন? এবং মুছে লেখা দেওয়ার এই মানে এই অবস্থানটা কি ইঙ্গিত করে যে একটা মানে কার্যত বলা যায় মৃত্যুমুখে চলে যেতে পারে, জেনেও আপনারা এগুলোকে ব্যবহার করেছেন। এবং আপনাকে আমি বলছি যে আমাদের রাজ্যে কার্যত দুটো অবস্থান কিন্তু তৈরি হচ্ছে, একটা হলো ভিআইপিদের ট্রিটমেন্ট একরকম, অর্থাৎ তুমি যদি ভিআইপি হও তোমাকে সঙ্গে সঙ্গে আমি এসএসকেমে নিয়ে চলে আসবো, তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। পলিটিক্যাল ভিআইপি মানে রাজনৈতিক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে প্রিভিলেজ এসএসকেমে পান, এমনকি মানে আপনার গিয়ে জেলবন্দিরাও, সেটাও সাধারণ নাগরিক পান না। আপনি আমায় বলুন 3 দিন কি করে লাগে? মানে শুক্রবারের মানে বলা যায় বুধবারের পর থেকেই তাদের তো গ্রিন করিডোরের মধ্য দিয়ে নিয়ে আসার কথা ছিল তার মানে ইমিডিয়েটলি। আপনি কেন 3 দিন অপেক্ষা করলেন? ও তারা সাধারণ মানুষ জন্য, তারা কেবলমাত্র ভোটার জন্য। আর আপনি রাজনৈতিক নেতা, আপনি অর্থনৈতিক প্রভাবশালী বিজনেসম্যান, তাই আপনার জন্য ট্রিটমেন্টের একরকম ব্যবস্থা আর গরিব ভোটারদের জন্য আরেক রকম ব্যবস্থা। এটা যদি ডিসক্রিমিনেশন না হয় তাহলে কি কোনটা আমরা ডিসক্রিমিনেশন? একই সাথে আপনাকে বলি, আমার কিন্তু সংশয় আছে যে সিআইডি তদন্ত যদি হয়, আদতেও এর মানে নেক্সাসটা, বিশেষ করে অর্থনৈতিক নেক্সাস যদি কিছু থাকে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যদি মানে মেডিকেল ফ্যাটার্নিটি বা শাসক দল বা রাজ্য সরকারের কোনো অংশের যদি কোনো নেক্সাস থাকে, এই সিআইডি কি সত্যি রিপোর্ট মানে প্রকাশ করবে? কারণ কি? আপনি বলতে পারেন কেন বলছেন এই কথাটা? কারণটা হলো আমাদের রেশন দুর্নীতিতে আমরা দেখেছি যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে এসেছিল, সিআইডি কিন্তু তদন্ত বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু ওই কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত এসেছিল, সেই সিবিআই তদন্তও আদতেও কিছু হয়নি। আমি দুটো কথা বলবো, এক হচ্ছে যে আমি জানি প্রত্যেকের বলার আছে না। 10 সেকেন্ড আমি বলছি, এই যে কথাগুলো বললেন না, এর থেকে একটা জিনিস খুব, নেক্সাস তো অবশ্যই আছে, তাহলে মুখ্যমন্ত্রী আর তার পরিবারের তার আদরের ভাইপো তারা পায়ের চিকিৎসা, চোখের চিকিৎসা করাতে এখানে ভয় পায়, বিদেশে চলে যেতে হয় এখানে। আমার তো প্রশ্ন অন্য, সেটা হচ্ছে যে সিআইডি নয় তদন্ত করতে পারে না, সিআইডিতে সঙ্গত কারণেই বিশ্বনাথ দা সংশয় প্রকাশ করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যার এফআইআর এর ভিত্তিতে রেশন তদন্ত, যে তৃণমূল নেতা এফআইআর করেছিলেন, রেশন তদন্ত এগিয়েছিল যত রাজ্য সরকারের দিক থেকে, সেই নেতাকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তত কেন্দ্রীয় এজেন্সি পাচ্ছে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যায় তো যায় কাহা। যে কেন্দ্রীয় এজেন্সিগুলো এই রাজ্যে তদন্ত করে, কৌস্তব যাদের জন্য বারবার এত পরিশ্রম করে কোর্টে যায় এবং অনেক সময় সিবিআই বা ইডি তদন্তের আদেশ নিয়ে আসে, তারা ঠিকমতো তদন্ত করে তো? তাদের সঙ্গে আবার কারুর নেক্সাস আছে নাকি? এই প্রশ্নে আসবো। পাশাপাশি তথ্যের খাতিরে এটাও বলতে হবে যে এখনো পর্যন্ত যে বয়ান আমার কাছে, তাতে ব্যাচ নম্বর না থাকলেও একেবারে পরিষ্কার স্যালাইন এবং ইঞ্জেকশনের কথা আছে, এবং সেটা যথেষ্ট সন্দেহজনক। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যের পর্দা, জানি না কেউ ফাঁস করতে পারবেন কি না, কিন্তু রহস্যের প্রতিবেদন আপনাদের দেখাবো। কি বিচিত্র, আবার একটা তথ্য দিয়ে শুরু করি। সেটা হচ্ছে জুন মাসে রাজ্য সরকার, অর্থাৎ কর্ণাটক সরকার 22শে মার্চ নিষিদ্ধ করার পর আমাদের রাজ্য সরকার স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবে সেই স্যালাইনের স্যাম্পেল পাঠালো। শোনা যাচ্ছে যে এখনও সেই স্যাম্পেল
তার রিপোর্ট রাজ্য সরকারের হাতে এসে পৌঁছয়নি। এ বিচিত্র, তার কারণ যে একদিকে পাশাপাশি দেখুন স্টেট ড্রাগ কন্ট্রোলারকে কর্ণাটক সরকার ডক্টর এস উমেশকে এই ঘটনার পরে স্যাক করছেন এবং সেখানে স্যাম্পল টেস্ট হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে, সেই রিপোর্ট চলে আসছে মার্চ মাসে এবং 22শে মার্চের মধ্যে অ্যাকশন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব তা করতে পারছে না। কেন? অনেকে বলছেন করতে পারছে না নাকি করতে দেয়া হচ্ছে না। ভাবুন, একটা সংস্থায় যদি অ্যানালিস্টের পদ থাকে 47টা, সেখানে 10 জন মাত্র থাকেন, বাকি পদ খালি পড়ে থাকে, তার ভেতরেও 3 জন তারা আফটার রিটায়ারমেন্ট এক্সটেনশানে থাকেন। সেই সংস্থার সত্যি সত্যি এই ধরনের জনস্বার্থে জরুরি কাজ করার কি পরিকাঠামো সত্যি আছে কি না? শুক্রবারের প্রতিবেদনে দেখেছিলাম যে ছাদের চাঙড় ভেঙে পড়ছে, যে স্যাম্পেলগুলো কালেক্টেড হয়েছে তার ওপর অনেকগুলোর ওপর ধুলোর আস্তরণ। এই পরিকাঠামোয় সত্যি সত্যি আমার আপনার সাধারণ স্বার্থের জন্য যে পরীক্ষাগুলো জরুরি, সেই পরীক্ষাগুলো কি আমাদের স্টেট ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি, এই ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব তারা করতে পারে না নাকি তাদের করতে দেয়া হচ্ছে না? আবার সেখানে ওই সদিচ্ছের প্রশ্ন উঠবেই। দেখুন, যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তার নমুনা আজ থেকে প্রায় 6 মাস আগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয় এই স্যালাইনের নমুনা, কিন্তু 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট আজ অবধি সামনে আসেনি। সূত্রের দাবি, স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে এখনও ওই স্যালাইনের কয়েকটি নমুনা পড়ে রয়েছে। তার মানে কি রাজ্য সরকারের টেস্টিং ল্যাবে এই স্যালাইনের নমুনা পরীক্ষাই হয়নি, গুরুত্বই দেওয়া হয়নি বিষয়টিকে? আর এখানেই প্রশ্ন উঠছে, যে স্যালাইনের প্রয়োগের ফলে কর্ণাটকে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে অনেক আগে, কর্ণাটক সরকার যখন আগেই এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছিল, তখন এত স্পর্শকাতর একটি স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ অবধি সামনে এলো না কেন? বিশেষ কিছু লুকোতে? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। কর্ণাটক সরকার যখন ব্ল্যাকলিস্ট করেছে তখন থেকেই কিন্তু আমাদের কিন্তু সচেতন হয়ে যাওয়া দরকার ছিল, সতর্ক হয়ে যাওয়া দরকার ছিল। যে বিষয়গুলো নিয়ে, যে ওষুধগুলো নিয়ে অভিযোগ আসছে, রিপোর্ট খারাপ আসছে, সেই সমস্ত অভিযোগ মার্কেট থেকে মানে সমস্ত হাসপাতাল থেকে তুলে নিয়ে সেগুলোর কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে তার গুণমান, তার পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা দরকার ছিল। এই স্বাস্থ্য দপ্তরের যারা আছে বসে, যারা দায়িত্বে ছিলেন, সেই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সবাই যারা দায়িত্বে ছিলেন, তারা কেন চোখ কান বন্ধ করেছিলেন? কেন চুপ করে তারা বসেছিলেন? তাদের কোনো স্বার্থ নেই তো? বিশেষ করে একটা সরকার অন্য আর একটা রাজ্যের সরকার যখন বলে দিল চোখে আঙুল দিয়ে যে এর মধ্যে কোনো প্রবলেম আছে, তারপরেও সেটা নিয়ে তদন্ত হলো না, ল্যাবের পরিকাঠামো নেই বলে নাকি তদন্ত হয়নি যা শোনা যাচ্ছে, তার রিপোর্ট বাইরে এলো না, তাহলে সার্বিকভাবে এর দায়ী তো সরকারকেই নিতে হবে। যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠছে, সেই ল্যাবরেটরিতে আগেই পৌঁছেছিল এবিপি আনন্দ। সেখানে গিয়ে দেখা যায় ল্যাবরেটরির অবস্থা ততই বচ, ভগ্ন প্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার অবস্থা, নিভু নিভু আলো। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে 6টি বিভাগে যেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, সেখানে আছেন মাত্র 10 জন, তার মধ্যে আবার অবসরপ্রাপ্ত 4 জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের নিজস্ব ল্যাবেরই যদি এই হাল হয়, তাহলে রোগীদের স্বার্থ দেখবে কে? সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এইটা তো তুমি মানবে, সমস্ত এই স্যালাইন বিতর্ক দূরে সরিয়ে রাখো, যে স্টেটের এই রকম একটা ক্রিটিক্যাল দায়িত্ব পালন করার কথা এই স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব, তাদের এই অবস্থা। না দেখুন, আমি এখানে আরেকবার একটু ফিরে যাই মূল পয়েন্টে, সেটা হচ্ছে যে আরএল স্যালাইন নিয়ে তো বিতর্ক হচ্ছে, যে প্রসূতিদের এই স্যালাইন দেওয়া হয়েছিল তাদের তো শুধুই স্যালাইন দেওয়া হয়নি, ধরো একাধিক ওষুধ দেওয়া হয়েছে, অক্সিটোসিন যেমন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক যেমন দেওয়া হয়, সেপ্ট্রায়োজোন যদি আমার খুব ভুল না হয় এই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আরও একাধিক ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলি অন্যান্য বিভাগেও বহু রোগীকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মূলত যারা এই অসুস্থ হয়ে পড়েছেন, একজন মৃতা, তারা কিন্তু এই গাইনি বিভাগের, এর থেকে বহুগুণ বেশি এই ওষুধগুলি ব্যবহার করায় অন্যান্য বিভাগে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো নিশ্চিত খবর নেই।
আমার পয়েন্ট, তুমি ওই যুক্তিটা দেখলে না যে একজন প্রসূতি মা তার যখন সিজার হচ্ছে তার বডি ইমিউনিটি অনেক কম থাকে, যার ফলে সেটা অন্য রোগের সঙ্গে তুলনীয় নয়। এবং আমরা কেউই ডাক্তার নই, আমি যেটা বলছি এটাও ভুল হতে পারে, কিন্তু আমি বলছি তুমি তো মানবে যে এত ডাক্তারবাবু যখন আছেন তারা বলবেন, কিন্তু আমি বলছি যে এই রাজ্য সরকার এত বিপুল ভোটে ক্ষমতায় এসছে তা অ্যাডহক বেসিসে চলছে না। তোমার এই যুক্তি থাকা সত্ত্বেও তাহলে এই রাজ্য সরকার আজকে কেন সমস্ত নিষিদ্ধ করলো এবং 10ই ডিসেম্বরে কেন প্রোডাকশন বন্ধ করলো? আমি সেটাই উত্তর দিচ্ছি। একদমই নয়। আমি বলছি আজকে কেন করলো তার একটা সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে 13 সদস্যের যে বিশেষজ্ঞ দল তারা গঠন করেছিলেন তারা হতে পারে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন, দ্যাট ইজ আ পসিবিলিটি। এই মামনি বলে এই মায়ের মৃত্যুর অপেক্ষা করছিল এই 13 সদস্যের বিশেষ দল। আমি বলছি প্রত্যেকটা রিপোর্ট তো পরপর এসেছিল। আবার আমি বলছি যে 22 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানানো হয়েছে 22শে মার্চ, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তারপরে তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। কেন একজন মা, তোমায় জানিয়ে রাখি অনির্বাণ, আমার বলতেও খারাপ লাগছে, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি প্রেসকে অফিসিয়ালি জানাচ্ছেন যে 3 জন মা ভর্তি রয়েছেন, তারা 3 জনই ক্রিটিক্যাল। আমি বলছি এই 3 জন বাদ দিন, যদি একজনও হতো, একজন মামনিকে তো আমরা হারিয়েছি, মা হতে গিয়ে মামনি মা ডাক্তার আর কোনোদিন শুনতে পাবে না। আমি বলছি যে এই গরিব মানুষগুলোর এই পরিণতি হবে কেন যে একটা স্যালাইন সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু সেটা আমি দিয়ে যাব অন্য রাজ্য নিষিদ্ধ করেছে জেনে, এবং ডাক্তারবাবুদের তাই নিয়ে কমপ্লেন আছে। তার সব থেকে বড় হচ্ছে এই মুচলেখে প্রমাণ, তা সত্ত্বেও মানে সাধারণ মানুষের জনস্বার্থের কি কোনো মূল্য নেই এই রাজ্যে? ডক্টর পান্ডে, আমি বলছি ওনার যুক্তি যে এতজনকে দেয়া হয়েছে, এত কম অসুস্থ কেন, এত কম মারা গেছে কেন? আমরা কি অপেক্ষা করব যে আরো বেশি লোক মারা যায় তারপর আমরা ব্যবস্থা নেব? না, আমি কিন্তু এটা বলিনি। আপনি যে বক্তব্যটা রাখছিলেন, আপনি যেটা বলছিলেন তারপরেও কেউ অসুস্থ হন না, আমাকে বলতে দিন, প্রত্যেকে রিকভার করেন, কেউ মারা যান না দুঃখজনকভাবে। এটা ডাক্তারবাবু বলতে পারবেন। যারা অসুস্থ হয়েছে তাদের যদি সিমটমস গুলো আমরা দেখি, যেই সিমটমসগুলো আসছে, যেগুলো হচ্ছে পিপিএইচ হচ্ছে, মানে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, যেটা হচ্ছে কিডনি ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে হচ্ছে কিডনির ওপর একটা ইনসাল্ট হচ্ছে। যারা এখন আমাদের কলকাতায় এসএসকেএমে ভর্তি হয়েছে তাদের কি হয়েছে? তাদের সম্ভবত এআরডিএস হয়েছে। এআরডিএস মানে হচ্ছে এটা একটা সেপসিসের লেট স্টেজে ম্যানিফেস্টেশন, যাদের ভেন্টিলেটারে বা অক্সিজেন সাপোর্টে দিতে হয়েছে, এবং প্রত্যেকেরই ডায়ালিসিস লেগেছে। এই ম্যানিফেস্টেশনগুলো অক্সিটোসিনের জন্য কোনোদিন হতে পারে না, সেপ্ট্রাক্সনের জন্য হতে পারে না। এখানে বাইরে থেকে কোনো একটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, ফাঙ্গাস হোক বডিতে প্রবেশ করেছে বলেই এই কমপ্লিকেশনগুলো হয়েছে। এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা যাবে না। না, কেউ ব্যাখ্যা, আমি জানতে চাইছি যে আরএল এর জায়গা আছে মানবিক গুণ। তৃণমূল দলের সমর্থক হলেও অনুপ্রেরণা কত বড় জিনিস, একাধারে ডাক্তার, আইনজীবী সব হয়ে যায়। মানে মুখ্যমন্ত্রী যেরকম একসময় করে না, আমার তো এক্সপার্টিস নেই, তাদের এক্সপার্টিসকে ছাপিয়ে যাচ্ছে তৃণমূলের সমর্থকদের। মানে ভুলটাকে ঠিক বলানোর জন্য, ঠিক বলানোর জন্য আমি বলছি এক্ষুনি আড়াল ছাড়াই দিতে পারা নিয়ে যাবে না। দেখো বেসিক্যালি কথা বলতে গেলে উল্টো পাল্টা কথা, এটাই হচ্ছে। যেখানে যুক্তি হার মেনে যাবে, যেখানে যুক্তি হার মেনে যাবে, সেখানে অসম্মত আছে। একটাই জানা এক্স্যাক্টলি বিশেষজ্ঞ কমিটি তারা ভুল 13 তারিখ আজকে অন্তত অবশেষে এসে পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে এর সমস্ত ব্যবহার, এমনকি এক্সিস্টিং স্টক যেটা আছে সেইটাকেও, আমি আসবো সবার কাছে, সেইটাকেও বন্ধ করার কথা বলছে। কিন্তু এর বিকল্প কি? আমি বলছি এতদিন ধরে আমরা জানি, কিন্তু বিকল্প নিয়ে ঠিক গত 4 দিন দেখুন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কান পাতুন, রোগীদের কোথাও বলা হচ্ছে যে আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসুন, অথবা বলা হচ্ছে স্টক নেই, কি করব জানি না। আবার বলছি এই বিভ্রান্তির কোনো জায়গা আছে কি? আমি বলছি কেন একটা জানা বিষয় নিয়ে এতদিন এত জল ঘোলার পর সাধারণ মানুষকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিপাকে এবং বিড়ম্বনায় পড়তে হবে? এর স্পষ্ট উত্তর আমরা দাবি করছি। পরের প্রতিবেদন। বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে রোগী মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজে।
কিন্তু তারপরও কলকাতার বুকে একাধিক মেডিকেল কলেজেও রমরমিয়ে তার ব্যবহার চলছিল। এক প্রসূতির মৃত্যু এবং 3 জনের অবস্থা সংকটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য দপ্তরের। এই স্যালাইন বন্ধ করতে নির্দেশিকা জারি করল তারা। রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য স্যালাইনের ব্যবহার। আর তার ফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় পরিজনদের চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্যালাইন। মেদিনীপুর, বীরভূম থেকে জলপাইগুড়ি সর্বত্র এক ছবি। জলপাইগুড়ির হলদিবাড়ির কোনপাকড়ি গ্রামের বাসিন্দা মালেকা বানু জলপাইগুড়ি মেডিকেল কলেজে সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তাঁর মেয়ে। মালেকা বানুর অভিযোগ, হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে স্যালাইন কিনে আনতে হবে। যে স্যালাইন বিনামূল্যে পাওয়ার কথা কিংবা ন্যায্য মূল্যের দোকান থেকে 15 টাকায় কেনার কথা, এখন তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে 63 টাকায়। বললো এটা নিয়ে আসো, তাহলে নিয়ে আসবো কোথা থেকে? স্যালাইন তো এখানে আছে, কিন্তু আমাকে তো দেয়নি, এইটা দিয়েছে, কাগজটা দিয়েছে, তাহলে এটা বাইরে থেকে আনতে হচ্ছে। 126 টাকা চাইছে, 20 টাকা নিচ্ছে দুইটি। একই হয়রানির শিকার ময়নাগুড়ির দৌমোহনীর বাসিন্দা মোহাম্মদ আজিবুল ইসলাম। 6টা স্যালাইন 2টা ইনজেকশন বলছিল, আমাকে লিখে দিয়েছে 6টা কিনে আনতে হবে বাইরে থেকে। 6টা স্যালাইন 2টা ইনজেকশন নিয়ে 420 টাকা। একই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজেও। এখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এখন বেকায়দায় পড়ে তারাও এই স্যালাইন ব্যবহার বন্ধ করেছে। ফলে বিকল্প স্যালাইনের খোঁজ করতে হচ্ছে রোগীদের আত্মীয়দের। আমাদের এখানে তুললে নাদাবি লিখতে হবে, তখন রোগীর কাছে দিয়েছিল, সে বলছে আমরা নাদাবি লিখব না, আমরা বাইরের থেকে কিনে আনবো। যাবতীয় ওষুধ কি বাইরে থেকেও কিনতে হচ্ছে? না, শুধু স্যালাইনটা। স্যালাইন বর্তমানে এই ঘটনাটা যেটা আমরা সবাই জানছি শুনছি, এটার পর থেকে স্যালাইনের ভাগটা বেশি, বিক্রিটা বেড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে আরএল আর এনএসটার বিক্রিটা বেশি। হসপিটালে রোগীরাই আসছে, শুক্রবার রাত থেকে আমরা বেশি পাচ্ছি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজেও একই ছবি। ধরেন ওষুধ কিনতে হচ্ছে, স্যালাইনটা কিনতে হচ্ছে, মানে আমরা হসপিটালে মানে এর জন্য এসেছি, মানে স্যালাইনটা যাতে না কিনতে হয় সেই জন্য এসেছি, কিন্তু আমাদেরকে স্যালাইনটা কিনতে হচ্ছে। ডাক্তাররা বলছে যে এই যে স্যালাইনটা দিচ্ছি সেই স্যালাইনটা ভালো না, এই স্যালাইনটা আপনারা বাইরে থেকে কিনে আনেন। এখানেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন নিয়ে তো বিতর্ক নতুন নয়। কর্ণাটক সরকার প্রায় 1.5 মাস আগে তাকে কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। 10 ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। 7 জানুয়ারি নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। তাহলে এই 1.5 মাসের মধ্যে বিকল্প স্যালাইনের ব্যবস্থা কেন করা হলো না? এখন রোগীর পরিজনের এই হেনস্থার দায় কার? আগে থেকেই বিকল্প স্যালাইনের ব্যবস্থা করা হলে তো গরিব মানুষগুলোকে এভাবে হয়রান হতে হতো না। সরকারের বা স্বাস্থ্য ভবনের, স্বাস্থ্য প্রশাসনের কাছে মূল্যবান কোনটা? মূল্যবান প্রসূতি মায়ের জীবন, নাকি তার থেকেও বেশি মূল্যবান যে কিছু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ভুয়ো কোম্পানি তার কাছ থেকে কাটমানি খেয়ে সেই কোম্পানিগুলোকে বরাত দিয়ে কোটি কোটি টাকা শাসক দল কামিয়ে নেওয়া? খোলা বাজারে যে মেডিসিনটা আসছে তার গুণগত মান কি আছে সেটাও কেউ জানে না। তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারেরই, এবং যে গরিব প্রান্তিক মানুষ যারা এটাকে কিনছেন, যেটা আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারই হচ্ছে, তারই খরচ সেটা বাড়ছে, তাহলে এর দায়ও তো সরকারের। গরিব গুরব মানুষের জীবনে হেনস্থা কি অপরিহার্য? হয় বিষাক্ত স্যালাইনের ফলে মরতে হবে, নয়তো বিকল্প স্যালাইন বাইরে থেকে চড়া দামে কিনতে হবে। রাজা চট্টোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর বসাকের কাছে আসবো। আমি অনির্বাণের যুক্তি নিয়েই আসবো। সেটা হচ্ছে, ও বলছে যে এই ভলিউমে এতগুলো স্বাস্থ্য প্রতিষ্ঠান, এতগুলো হাসপাতাল থেকে এত মানুষকে দেয়া হয়েছে, আমি যদি 14টা ড্রাগ নাও ধরি, শুধু স্যালাইনই বলি, তাতেও সেই সংখ্যায় অসুস্থ লোকের পরিমাণ তার থেকে কম। 1, 2 হচ্ছে, আমি শুধু গত শুক্রবারের এই অনুষ্ঠানে একজন জুনিয়র ডাক্তার SSKM এর সঙ্গে যিনি যুক্ত আছেন, তিনি বলছিলেন যে রোগীর জ্বর হলে আমরা আগে স্যালাইনটা বন্ধ করি। অর্থাৎ এই রকম একটা পারসেপশন ডাক্তারবাবুদের মধ্যে কাজ করছে যে স্যালাইনে গোলমাল। এটা এর কি এর আগে এই আরএল স্যালাইনের ক্ষেত্রে কোনো অভিযোগ আপনাদের কানে এসেছে? একদমই। আমরা যারা সরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, আমরা দেখেছি একাধিকবার এরকম হয়েছে যে আরএল ইনফিউশন দেওয়ার পর পেশেন্টের জ্বর আসছে, পেশেন্টের শরীর খারাপ হচ্ছে, আমরা সেই সময় আরএল বন্ধ করতে, এবং সেখানে যা করা হতো সেই ব্যাচটা সেই সরিয়ে দেওয়া হতো এবং অন্য ব্যাচ নিয়ে আসা হতো। এই যে মানে
পরিকাঠামোভাবে একটা যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে কিন্তু কখনো বন্ধ করার কোনো নির্দেশ আসেনি। এবং বলা হচ্ছে না যে কেন মানে 5 জন প্রসূতি, আমি বলছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরজিগড় মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, একাধিক জায়গায় কিন্তু এরকম প্রসূতি মৃত্যুর কারণ ঘটেছে। এবং আপনি বলছেন না যে কেন অন্যদের হয়নি, অন্যদের হয়েছে কি হয়নি না, কত যে আনরিপোর্টেড কেস আছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, আনরিপোর্টেড বহু এরকম কেস আছে, সেটা আমরা হয়তো জানিও না। এবং একটা ব্যাচের যদি খারাপ হয়, নট নেসেসারি প্রত্যেকটা ব্যাচই সেটা খারাপ, মানে আমাদেরকে দেখতে হবে সেই যে প্রোডাকশন, সেই প্রোডাকশনে কিছু গন্ডগোল হচ্ছে কিনা। এবং প্রোডাকশনে যে গন্ডগোল হচ্ছে, 4 থেকে 6 ডিসেম্বর যে ইন্সপেকশন হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে সেখানকার জীবাণুমুক্তকরণ ঠিকঠাক হচ্ছে না, অটোক্লেভ হচ্ছে না। সরকারি রিপোর্টেই তাই বলছে যে কর্ণাটক সরকারের যে স্যাম্পেল তারা যে করেছিল সেখানে বলছে যে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পাওয়া গেছে, সেটা কর্ণাটক সরকারের রিপোর্টে বলছে। কর্ণাটক না, তারপরে পশ্চিমবঙ্গ সরকারও তো সেই বিষয়ে রেড করেছে এবং রিপোর্ট দিয়েছে। একদম ঠিক বলেছেন। এখানে একটা কথা বলি, সেটা যে একটু বলা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, তাদের সঙ্গে শাসক দলের নেক্সাস ইত্যাদির কথা। যদি সেটাই হয়ে থাকতো তারা ডিসেম্বর না বলা হচ্ছিল না, শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন অন ক্যামেরা। আমি এখানে বোধহয় বিশ্বনাথ সম্ভবত বলছিলেন বা বাকিরাও বলছিলেন, সেটা যদি হবে তাহলে রেড করে বন্ধ করতে যাবে কেন? আমার বক্তব্য একটাই যে দেখুন, বিশেষজ্ঞ যারা রয়েছেন 13 জনের সদস্য করা হয়েছে, বা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি কোম্পানিকে বন্ধ করা, ব্যান করা, তার তো একটা প্রসেস রয়েছে। এখানে কেউ আরএল কে ক্লিন চিট দেওয়ার আমি তো কেউ নই। ডাক্তারবাবু এখানে যারা আছেন তারা ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু তারাও সরকারি ব্যবস্থার অংশ নন। এখানে যে 13 জনের সদস্য বিশেষজ্ঞ দল করা হয়েছে, আমি জানতে চাই তারা কি যথোপযুক্ত নন, তারা কি যোগ্য নন? তারা যদি অযোগ্য হয় আপনারা বলুন। যে রাজ্য সরকারের প্রথম কথা, অনির্বাণ যে কথা বলছে, বারবার বলছে 13 সদস্যের কমিটি তৈরি। আচ্ছা, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে রাজ্য সরকারের কি দায়বদ্ধতা? তুমি আজকে একটা ঘটনা ঘটেছে বলে আজকে 13 সদস্যের কমিটি দিয়েছে, কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে সেকশন 18 এটা স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। যদি কোনো ড্রাগ এইভাবে তুমি যদি দেখো যে এইভাবে এই ড্রাগগুলো বাজারে ছড়িয়ে যাচ্ছে, স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নেই। আজকে একটা ঘটনা ঘটেছে বলে তুমি 13 সদস্যের কমিটি তৈরি করছো, কিন্তু আন্ডার দ্য স্ট্যাটুট স্টেট গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, তুমি বলো আজকে তুমি বলছো আমার বক্তব্য যদি সন্দেহের ভিত্তিতেও এটা বন্ধ হতো, আমি পরিষ্কার সম্ভাবনাটা ভাবুন, তাহলে আজকেও মামনি তার শিশুর পাশে শুয়ে থাকতো। আমি বলছি তার মৃত্যুটা হতো না। আর প্রথম অংশে অনির্বাণ বলল যে রেড যদি রাজ্য সরকারের কোনো ইন্টারেস্ট থাকে, কোনো স্বার্থ থাকে, তাহলে রেড কি তারা করেছে, এটা তো সম্পূর্ণ ভুল তথ্য, কারণ রেড সুমোটো রাজ্য সরকার করেনি। খেয়াল রাখতে হবে, কর্ণাটক সরকার প্রথম ব্যান করেছে 22শে মার্চ, তারপরে তারা কেন্দ্রের যে সংস্থা দিল্লিতে, সেটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ কমিশনকে জানিয়ে সেইখান থেকে একসঙ্গে একটা যৌথ রেড করে, সেইখানে রাজ্য সরকারকে জানাতে হয়। অবভিয়াসলি চোপড়াতে এসে যদি কারখানায় রেড করে তাহলে অবশ্যই রাজ্য সরকারকে জানাতে হয়। রাজ্য সরকার রেড এবং সিদ্ধান্ত এই সমস্ত কিছু হচ্ছে তারপর। আমার প্রশ্নটা খুব পরিষ্কার যে 22শে মার্চ 2024 রাজ্য সরকার যখন অফিসিয়াল চিঠির মাধ্যমে কর্ণাটক সরকারের কাছে জানতে পারছে, তখন কেন রেডটা হয়নি? এ প্রশ্ন তো থাকবে। সুতরাং যে এর পেছনে আর্থিক উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন কি আদৌ উড়িয়ে দেওয়া যায়? এখান থেকে আমি পরের প্রসঙ্গে আসব, যে প্রসঙ্গে কৌস্তবরা আশাবাদী, কোনো সাধারণ মানুষ অন্তত এই রাজ্যের বাসিন্দা আশাবাদী হতে পারেন না। সেটা হচ্ছে আজকে জনস্বার্থ মামলা, দুটো জনস্বার্থ মামলা হয়েছে, আর আমরা সিবিআই তদন্ত ইত্যাদির দাবি আছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, সিআইডি না সিবিআই, যায় তো যায় কাহা। দেখুন, মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু ও আরও 3 জনের সংকটজনক পরিস্থিতির নেপথ্যে কি কারণ? বিতর্কিত নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ, নাকি তার সঙ্গে আরও কিছু বিষয় জড়িত? Such negligence বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিল্টি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের তৈরি কমিটির প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে সেই রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের ডেলিভারি হয়। এর মধ্যে 5 জনকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়। 5 জনের মধ্যে 1 জন প্রসূতির মৃত্যু হয়। 3 জন এখন গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএমে ভর্তি। সূত্রের দাবি, যে প্রসূতিকে এই স্যালাইন সবচেয়ে কম পরিমাণে দেওয়া হয় তিনি অপেক্ষাকৃত ভালো আছেন।
সূত্র মারফত আরও দাবি 7 প্রসূতির মধ্যে 5 জন প্রসূতির অবস্থার অবনতির পর 2 জনের পরিবারকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। সেই 2 প্রসূতি এখন ভালো আছেন। আর এই আবহেই বিষাক্ত স্যালাইনের জল এবার গড়ালো আদালত পর্যন্ত। 2024-এর মার্চ মাসে কর্ণাটক সরকার নিষিদ্ধ করেছিল স্যালাইন প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে। তারপরও পশ্চিমবঙ্গে কিভাবে ব্যবহার করা হলো রিঙ্গার ল্যাকটেড স্যালাইন? এই প্রশ্ন তুলে এবার হাইকোর্টে দায়ের হলো জোড়া জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি ও বিজয় সিংহাল। জনস্বার্থ মামলায় রাজ্য পুলিশের বদলে সিবিআইকে তদন্তভার দেওয়ার জন্য এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানানো হয়েছে। তাছাড়াও এইমসের 2 জন অবসরপ্রাপ্ত অধিকর্তা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের রাখার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে প্রথম মামলা হিসেবে এই মামলার শুনানি হবে। ক্রিমিনালিটি পার্টটার জন্য সিবিআইকে ইনভেস্টিগেশন করতে বলা হোক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। বেঙ্গল গভর্নমেন্ট ব্যান করে দেওয়ার পরেও তারপরে তাদের সরকারি হাসপাতালে কি করে এই ধরনের জিনিস ইউজ হচ্ছে। এর আগে আরজিকর মেডিকেলে বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় সহ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এবার স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের কাছে একাধিক তথ্য জানতে চেয়ে আরটিআই করলেন তিনি। রিঙ্গার ল্যাকটেটের ব্যাচ নম্বর, প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থার নাম ও ঠিকানা, রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় ওই স্যালাইন সরবরাহের ছাড়পত্র কে দিয়েছিল, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কালো তালিকাভুক্ত স্যালাইন ব্যবহারের দায় কার, নিষিদ্ধ ওষুধ সরবরাহ বন্ধ করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশ্ন তুলেছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার। এর আগে আমি দুর্নীতির আওয়াজ তুলেছিলাম, এই জাল ওষুধের এই দুর্নীতির সঙ্গে এটা যুক্ত। আমি কয়েকটা পয়েন্টে আরটিআই করেছি। 2 মাস ধরে এই ড্রাগটা, এই ক্যাট আইটেমটা মানে রিঙ্গার ল্যাকটেড আর নর্মাল স্যালাইনকে অন্য স্টেট ব্যান করেছিল। তার সত্ত্বেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন বিহাফে সিএমএস এটাকে প্রকিউরমেন্ট অর্ডার দেয়। আমার একটা প্রথম প্রশ্ন, এই মানুষের কি প্রাণের কোনো দাম নেই? মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে, এটা হচ্ছেটা কি? ডিসেম্বরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে ডিসকার্ড করার জন্য অর্ডার ইস্যু করলো, তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি এত লম্বা গ্যাপ, তাহলে কি সবাই ঘুমোচ্ছিল? স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে, প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করার জন্য ডকুমেন্ট বলছে, কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। কথাটা তো আপনার আরজি করের ক্ষেত্রেও বলেছিলেন, আরজি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। আপনারাই তো এখন বলছেন সিবিআই মানি না, তো তাহলে আবার সেই সিবিআই এর গল্প বলছেন কেন? আরজি করের ঘটনার পর ওই কথায় কথায় সিবিআই চাই, এটা বন্ধ করে দেওয়া উচিত। সোমবারই স্যালাইন কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। এই আবহে সোমবার স্বাস্থ্য ভবন অভিযানে নামে কংগ্রেস। পুলিশ বাধা দিলে তুলকালাম কাণ্ড বাঁধে স্বাস্থ্য ভবনের সামনে, চলে বিক্ষোভ, স্লোগান, পথে নামে বামেরাও। মল্লিক বাজার থেকে মৌলালী পর্যন্ত মিছিল করে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি। শৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আরও দুটো প্রতিবেদন রাখবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। কৃষ্ণচন্দ্র ভর তিনি লিখছেন, বেহাল স্বাস্থ্য নিয়ে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কখনোই রাজ্যবাসীর স্বাস্থ্য ফেরাতে পারে না। অমরনাথ কর্মকার লিখছেন, স্বাস্থ্যই সম্পদ, এই সত্য এখন প্রমাণিত হচ্ছে বারবার, তবে ভিন্নার্থে। অর্থাৎ সম্পদ নিয়ে একটা তীব্র কটাক্ষ করলেন। সুকুমার চট্টোপাধ্যায় তিনি লিখছেন, জেনে শুনেই কি এক সদ্য মা হওয়া তরুণীকে মেরে ফেলা হলো।
বিশাখা দত্ত লিখছেন, মুচলেখা লেখানোর বিষয়টা রহস্য আরও বাড়াচ্ছে। অতীশচন্দ্র বাবার লিখছেন, জাল শিক্ষক, জাল ওষুধ, জাল স্যালাইন, জাল আধার, জালে জালে রাজ্যটা জঞ্জালে ভরে গেছে। ঠিক এখান থেকে তৈরি হয় কি জানেন? তৈরি হয় অবিশ্বাস। যেমন আজকে একটি রোগীর পরিবার, তারা একেবারে পরিষ্কার উত্তর দিনাজপুরে অভিযোগ করেছেন যে স্যালাইন দেয়া হয়নি বলে সেই পরিবারের সদস্য তারা হারিয়েছেন। সত্যি মিথ্যে জানি না, ডাক্তারবাবুরা বলবেন, এবং নিঃসন্দেহে তার কমপ্লেন থাকলে একাধিক অথরিটি আছে, তারা বিচার করবেন। কিন্তু এই অবিশ্বাস জনস্বার্থে তৈরি হওয়াটা শুভ নয়, ইতিবাচক নয়। পরের প্রতিবেদন। বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে এবার স্যালাইনের অভাবে রোগীর মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। পেশেন্ট কালকে রাত্রে ভর্তি করা হয়েছে, কোনো স্যালাইন দেয়নি, স্যালাইনের অভাবে আজকে মৃত্যু। মনে হয় নাই না কি ব্যাপার, হসপিটালে স্যালাইন নাই, হয়তো ওই জন্য দেওয়া হয়নি। হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা হিরণময় মহন্ত। বয়স হয়েছিল 51 বছর। সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি থাকাকালীনই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করা হলে তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান চিকিৎসকেরা, কিন্তু তারপরেও তাকে কোনো স্যালাইন দেওয়া হয়নি। কেন দেয়নি আমরা তো বলতে পারবো না, আমরা তো ডাক্তার না, স্যালাইন প্রথম থেকেই ছিল না। আমরা বলছি হয়তো স্যালাইন দিলে হয়তো একটু সে সুস্থ হতো। স্যালাইনের সংকট কিছু নেই। এটাও বলে রাখি, সব পেশেন্টের যে স্যালাইন লাগবে এরকম তো নয়। কিছু কিছু পেশেন্ট থাকে যাদের স্যালাইন চালালে উল্টে বিপরীতে ক্ষতি, হিতে বিপরীত হয়। তো আমরা এবার লিখিত অভিযোগ অনুযায়ী আমরা এনকোয়ারি করে দেখব ম্যাটারটা কি ছিল। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতি এবং স্যালাইনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। বিষয়টা এই অবিশ্বাসটা সমস্যার। আমি বলছি তদন্ত কি, কোন এজেন্সি করবে, আদৌ সত্য কতটা সামনে আসবে, এই ফার্মা কোম্পানির হাত এত লম্বা, তারা সত্যটা কতটা সামনে আনতে দেবে, নানা প্রশ্ন আছে। দেখুন শোনা, যখন কর্ণাটক সরকার মানে ড্রাগ কমিশনারকে বরখাস্ত করছে, তখন রাজ্য সরকার, আমাদের পশ্চিমবাংলা সরকারের উদ্যোগ কী ছিল? শূন্য। মানে আমাদের উদ্যোগ তখনই আসলো যখন মিডিয়াতে এটাকে নিয়ে হাইলাইট করা হলো, তারপরের থেকে রাজ্য সরকারের তৎপরতা আমি দেখতে পাচ্ছি। এবং তারপরেও আমি প্রশ্ন তুলতে চাই, এক মায়ের প্রাণ গেল এবং বাকি 3 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি ডাক্তারবাবুদের থেকে শুনছিলাম যে বিভিন্ন জেলাতে যখন এই স্যালাইন দেওয়ার পরে যখন রোগী মারা যাচ্ছিল বা ক্ষতিকর হচ্ছিল, তখন এই নিয়ে মিটিং পর্যন্ত তারা করছেন। অথচ রাজ্য সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করছে না, মানে তারা প্রোডাকশন বন্ধ করছে, অথচ যেগুলো বেরিয়ে গেছে বাজারে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে না। আমি দুটো জিনিস একটা বলতে চাই, দেখুন সিআইডি তদন্ত সেই পর্যন্তই হয় যে পর্যন্ত পলিটিক্যাল বসরা বাইরে থাকে। কেন আমি বলছি, এই কয়েকদিন আগে আপনি মনে থাকতে পারে মালদাতে একজন কাউন্সিলর মারা গেলেন। এখন পর্যন্তও কিন্তু অভিযোগ, তার কাউন্সিলরের মানে স্ত্রী এখনও অভিযোগ করে যাচ্ছেন যে শীর্ষ মাথা পর্যন্ত সিআইডি পৌঁছতে পারছে না। আপনি আমায় বলুন যে হয়তো দেখা যাবে যে 2-4 জন নিচু তলার যারা আছেন, অর্থাৎ মেডিকেল কলেজের, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের হয়তো নিচু তলা যারা কয়েকজন আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো, কিন্তু শীর্ষ পর্যন্ত যাদের নেক্সাসের কথা আমরা বারবার বলছি, শেষ পর্যন্ত যাবে তো। এবং সিআইডি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, সিবিআই আমি বলছি যে একটার পর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেক্সাসটা ব্রেক করতে পারছে না, এবং সর্বোচ্চ পর্যায়ে যে বিষয়গুলো যুক্ত আছে, যারা যুক্ত আছেন, সেটা কয়লা হতে পারে, গরু হতে পারে, এবং মালদার ঘটনা হতে পারে, বা এই ঘটনা হতে পারে। আমরা দেখছি মাথা কিন্তু অধরাই থেকে যাচ্ছে, অর্থাৎ মানে যারা দায়বদ্ধ হওয়ার কথা তারা দায়বদ্ধ হচ্ছে। কিন্তু একটা জিনিস বলছি, এই যে ল্যাব আপনি বলছেন যে ল্যাবে লোক নেই, আপনার সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত? আমি বারবার এই প্রশ্নটা তুলছি যে সরকারের গভর্নেন্সের জায়গাটা সরকার একেবারে উজ্জ্বল রাখছে। আপনার মানে মানুষের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত ল্যাব, সেখানে টেস্টিং সেন্টার, সেখানে আপনার কর্মী নেই, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই, আপনার ল্যাবগুলো ধুলো ঝরছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি খেলা মেলাতে বেশি টাকা দেবেন নাকি ল্যাব গড়ে তুলবেন? আমি বলছি যে 7 তারিখের তুমি যে নোটিফিকেশনটা, যেটা নিয়ে এত অ্যাম্বিগুইটি আছে যে স্টপ করে দেওয়া হলো, কিন্তু প্রোডাকশন স্টপ করে দেওয়া হলো, সাপ্লাই ক্ষেত্রে না। আমি বলছি ওটার পর থেকে নিয়ে প্রায় ধরো এই 11-12 তারিখ অবধি এই হোয়াটসঅ্যাপ মেসেজটা বলছে, all the MSVPs, additional medical superintendent, deputy CMOs are informed to send the present stock position of RL supplied Paschim Banga Pharmaceuticals Private Limited. This stock must include stores, wards, if any reports may be sent to my personal suggestion. আমি বলছি ওটার পর থেকে
এই একজন মারা যেতে হলো, 3-4 জনকে ক্রিটিক্যালি অসুস্থ হতে হলো, তারপর সরকারের টনক নাড়লো। আমি বললাম যে এইগুলো কিন্তু কেউ কোনো তৃণমূল নেতাদের বাড়ির কোনো কেউ নয়, কোনো আত্মীয় স্বজনও নয়, নিকট আত্মীয় নয়, দূরের আত্মীয় নয়, সাধারণ মানুষের জীবন চলে গেল, তারপরে এই মেসেজটা সার্কুলেট হতে হলো। আপনি একটা খুব সঠিক শব্দ ব্যবহার করেছেন, অবিশ্বাস। এই অবিশ্বাসটা আমাদের কিন্তু এই নতুন নয়। আপনি সরকারের প্রতি অবিশ্বাসের কথা বলছেন তো ফাইন, সরকার বিরোধী যারা এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারবাবু 150 গ্রাম বীর্যের তত্ত্ব দিলেন। আমরা দেখেছিলাম একের পর এক জুনিয়র ডাক্তাররা রক্তমাখা গ্লাভসের কথা বললেন, কি বেরিয়েছিল? তারা একের পর এক মিথ্যাচার জেনে বুঝে করে গেছিলেন। শুধু ডাক্তাররা নয়, স্বঘোষিত বিশেষজ্ঞরা আপনার চ্যানেলে বসে একের পর এক রায় ঘোষণা করেছিলেন, জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার। সেসব দিক কি বেরিয়েছে? যে কারণে বলছিলাম অবিশ্বাস যদি থেকে থাকে সেটা সরকারের প্রতি যেমন আপনি বলছেন সেটা আছে কি নেই সেটা জনতা বিচার করুক, কিন্তু স্বঘোষিত বিশেষজ্ঞরা নিজেদের যে জায়গায় নিয়ে এসছেন, আজকে যদি ঘটনাটা সত্যিও হয়ে থাকে তাদের কথা বিশ্বাস করা খুব মুশকিল। এখানে আমি বলবো যে আমরা দেখলাম কি রিপোর্টই বলছে যে দুজন প্রসূতিকে দেওয়া হয়নি তারা ভালো আছেন, তারপর প্রমাণ করে যে স্যালাইনের মধ্যেই বিষাক্ত কিছু ছিল। আর বারবার বলা হচ্ছে মুচলেখা মুচলেখা মুচলেখা। আমি বলবো সেখানে ডাক্তারবাবুরা কি লিখেছে যে বুধবার ওটি হয়েছে, তারপর পেশেন্টের একেআই হয়েছে, সেখানে তো বলে দেওয়া হয়েছে যে পেশেন্টের খারাপ হয়েছে, এটা জানিয়ে দেওয়া। এটা কোনো মুচলেখা নয়, এটা কোনো সাভারকারের মুচলেখা নয়। এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে পেশেন্টকে আমরা ওটি করেছি, ওটি হওয়ার পর আমরা মনে করেছি স্যালাইনের মাধ্যমে হয়তো ইনফেকশন গেছে, সেটা পেশেন্টকে জানিয়ে দেওয়া। এটা কোনো মুচলেখা নয়। না না না, একদম বলে ডক্টর বসাক, একদম। তার কারণ হচ্ছে অপারেশনের সময় যে কোনো স্যালাইন এবং ইনজেকশনের জন্য রোগী শকে চলে গেছে। আমি বলছি জানিয়ে দেওয়া, পেশেন্টকে জানিয়ে দেওয়া হচ্ছে। জানি না, এটা পেশেন্ট লিখছে, এটা কোনো পেশেন্টকে বলা হয়েছে, পেশেন্টকে বলা হয়েছে, পেশেন্ট লিখছে, সেইটা লটকে দেওয়া হচ্ছে রোগীর বেডে। আচ্ছা, কিন্তু আমি বলছি এটা কোনো কিছু, প্রথম কথা এটা একটা সরকারি ফরম্যাটে লেখানো হচ্ছে। আপনি কি এই জিনিস করেন? আমি বলছি আমি করি কি করি না, আমি বলে দিচ্ছি। এই যে সিএমএইচ বললেন না, এই যে এভাবে লিখে নেওয়া, পেশেন্টকে ক্রিটিক্যালি যে পেশেন্ট এটা জানা না, এটা বহুদিন ধরে আসছে। এটা যে সরকারি স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তারা দিনের পর দিন করেছে, সমস্ত ডাক্তারবাবুরা করে। সিএমএইচ যদি কোনোদিন ডাক্তারি করে থাকেন তিনিও করেছেন। এটা নতুন কিছু নয়। পেশেন্টকে জানিয়ে, পেশেন্টের পরিবারকে জানিয়ে দেওয়া। পেশেন্টের পরিবারকে এত বড় তার মানে প্রায় মৃত্যু সংকট এইরকম জানিয়ে দিচ্ছি, আর সেই হসপিটালের সুপারকে জানাচ্ছি সুপারকে জানা আলাদা ব্যাপার। আপনি যে প্রথমটা কথা বলছেন না আলাদা ব্যাপার না, কি কাগজে? না না না, নিচেরটা কি কাগজে? না না, প্রথমটা আপনি বলছেন যে ডাক্তার ভুল করেছে, সেটা ভুল করে না, ভুল কেন করবে? কিন্তু আমি বলছি ডাক্তার বাবু ওয়াজ ফুললি অ্যাওয়ার দ্যাট স্যালাইন এন্ড ইনফেকশন। হ্যাঁ, এটা ডাক্তার বাবু মনে করেছে 5 জনকে দেওয়া হয়েছে স্যালাইন, তারা খারাপ, 2 জনকে দেওয়া হয়নি, তারা ভালো আছে। তার মানে এখান থেকে ইনফারেন্স না, যেটা ডাক্তার বাবু লিখলে তো কেউ কোনো প্রশ্নই করতো না। সাধুবাদ জানাতাম, স্যালুট জানাতাম। আপনি রোগীর আত্মীয়কে দিয়ে উল্টে লিখে দিচ্ছেন, এটা হতে পারে? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি সারপ্রাইজ ভিজিটে 10টা হসপিটাল ঘুরে চলুন, কটা জায়গাতে এখন তো নয় পরিস্থিতি এরকম পেশেন্ট ক্রিটিক্যাল কোনোদিন হয় জানেন না। না আপনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো পৃথিবীর আইনের মধ্যে। আমি ডক্টর বসাকের সঙ্গে একমত হতাম যদি এটা একটা রিস্ক বন্ডের ফরম্যাট হতো, যে আমার পেশেন্ট ভর্তি আছে, আমার একটা ফরম্যাট, আমি আরে দীর্ঘদিন ধরে তো এখানে চুরি চলে। না আপনি এটা দীর্ঘদিন ধরে মানে এটা পেশেন্ট পার্টিকে জানানো হচ্ছে পেশেন্ট খারাপ আছে, এটা না পেশেন্ট পার্টিকে দিয়ে লিখে ডিক্লারেশন নেওয়া হচ্ছে উইদাউট এনি ফরম্যাট। এই সভ্য জগতে চলতে পারে নাকি? শোনো, মানে এটা একটা সাংঘাতিক বিষয় হয়েছে। যদি ডাক্তারবাবু এইটা লিখিয়ে নেন, ধরুন সাপোজ আমি দু রকম হতে পারে, এখানে ডাক্তারবাবু ইনফর্ম করেছেন, তার মানে ডাক্তারবাবু এটা হতে পারে যে তিনি সজ্ঞানে বা অজ্ঞানে এটা করতে পারেন। ডাক্তারবাবু তো হয়তো রোগীকে লিখিয়ে নিলেন, এটা তিনি অথরিটিকে জানিয়েছেন কিনা, তিনি হসপিটাল সুপারকে জানিয়েছেন কিনা, স্যালাইনে গোলমাল হলে, ইনজেকশনে গোলমাল হলে ডাক্তারবাবু কাকে কাকে জানিয়েছেন জানতে হবে তো। তাহলে জানতে হবে আরো বড় অপরাধ। আমি ধরুন সাপোজ দু রকম হতে পারে। একটা হতে পারে যে ওই ড্রাগ যেটা ইউজ করা হয়েছে সেটা
যে স্ট্যান্ডার্ড সম্পর্কে ডাক্তারবাবুর মনে সন্দেহ জাগতে পারে, তাহলে দিল অথবা তিনি কাকে জানিয়েছেন এক এক করে প্লিজ ডাক্তারবাবুদের মধ্যখানে শিখন্ডি করা হচ্ছে, আপনারা এর মধ্যে করবেন না, আপনারা এর মধ্যে করবেন না, এক সেকেন্ড, আপনাদেরকে এর মধ্যে শিখন্ডি করা হচ্ছে। আমি একটা কথা বলি, মনোজ পান্তের যদি প্রেস কনফারেন্সটা দেখেন বা যেভাবে রাজ্য সরকার যেভাবে করতে চাইছে, জুনিয়র ডাক্তারদের ঘাড়ে বন্দুক রেখে গোটা বিষয়টা জাস্ট বলতে বেরোতে চাইছে। আপনি এই বিষয়টাকে লেজিটিমাইজ করলে আপনারা আরো কথা বলে শেষ করি যে দেখো, যদি কোনো ডাক্তারবাবু ধরুন সাপোজ আমি ধরুন তরকারি খাতে ধরে নিলাম যে একটা রিক্স বন্ডে সই করে নিলাম ডাক্তারবাবু, মানে যে কোনো কারণেই হোক, কিন্তু তার অর্থ যে ধরুন একটা ড্রাগ ইউজ করলো, যে ড্রাগটা ইউজ করাটা নিষিদ্ধ, ডাক্তারবাবু আরে ভাই বলতে দিন, আরে আপনি নিজের কাঁধে বন্দুক নিচ্ছে, ধর নিজের দিকে বন্দুকটা টেনে নিচ্ছে, বলতে দিন, চুপ করে সব ঠিকঠাক। দেখুন যদি ধরুন একজন ডাক্তারবাবু ধরুন সজ্ঞানে লিখলেন যে এই ওষুধটা যেটা নিষিদ্ধ ওষুধ আমি ইউজ করিয়ে নিয়েছি এবং রোগী কনসেন্ট দিয়েছে, তা হলেও কিন্তু সেটা অপরাধ, এবং সেটা আরো বড় অপরাধ, কারণ ডাক্তারবাবু জানতেন যে ওটা নিষিদ্ধ এবং নিষিদ্ধ জেনেও তিনি রোগীর কাছে কনসেন্ট নিয়ে সেটা ইউজ করেছেন, তাহলে সেটা আরো বড় অপরাধ, ফলে এই অপরাধে যুক্ত হবে না। কিন্তু আমি একটা কথা বলে শেষ করে দিই, দেখুন যে এই যে বলছেন না যে এই হয়েছে কি না জানার জন্য মানে আমি বলছি আমার 6 জন গেস্ট যদি এক কথা বলে তাহলে ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ হবে যে পশ্চিমবঙ্গে আছি না চীনে আছি, হবে সেই জন্যই তো দিবে। একটা প্রথমত বলবো যে আমি যদি ভুল না করি, একটা বাইট আপনার জেলা স্বাস্থ্য আধিকারিক কোন একজন তিনি পরিষ্কার এই মুছে লেখার বিষয়টাকে তুলে ধরে সমালোচনা করেছেন, আমি যদি না হই সমালোচনা গর্হিত কাজ বলেছেন এই ভাষায়। তাহলে আমি বিশ্বনাথ চক্রবর্তী, আমি জেলার একজন স্বাস্থ্য আধিকারিক, ওই ধরনের প্রেস কনফারেন্সের পরে আমি কেন মনে করব না যে এই মানে উনি যদি গর্হিত কাজ মনে করেন এই মুছে লেখাটাকে, তাহলে অবশ্যই আমিও মনে করবো সেটা। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে যদি একটা আশঙ্কা না থাকে, মানে এই স্যালাইনের আশঙ্কা না থাকে, তাহলে মানে মুছে লেখাটা দেওয়া হলো কেন? না না আমার একটা প্রশ্ন আছে, আমি ধরে নিচ্ছি তিনি জানতেন না, দেওয়ার পরে গোলমাল হয়েছে, তিনি সেই গোলমালের কথা তাঁর অথরিটিকে জানিয়েছেন কিনা, ইয়েস অর নো, অফিসিয়ালি জানিয়েছেন কিনা। 1 2 হচ্ছে ডক্টর বসাকের সঙ্গে একটা জায়গায় আমি একমত, সেটা হচ্ছে সত্যি রিক্স বন্ডের মধ্যে কিন্তু কোনো রকমের ডাক্তারবাবুদের কোনো অন্যায় নেই, কোনো ওভারডুইং নেই, কিচ্ছু নেই, এটা একটা ফরম্যাট। রিক্স বন্ড অ্যাপেন্ডিক্স অপারেশনেও প্রত্যেককে করতে হয়, ছোটখাটো অপারেশনে ওটিতে উঠলেই, কিন্তু এটা কি রিক্স বন্ডের ভাষা হয়? ঘটনাটা ঘটেছে তারপর জানানো, ঘটনাটা ঘটে যাওয়ার আমি পরিবারকে জানিয়ে তার বয়ানে লিখে রাখছি, আর আমি কি তা আপনি যদি একই জোর গলায় বলতে পারেন যে হ্যাঁ এই ডাক্তারবাবু তার অথরিটিকেও সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে ওই স্যালাইন বা ইনজেকশনে গোলমাল হয়েছে, আমার কিচ্ছু বলার নেই, আমি কুর্নিশ জানাবো সেই ডাক্তারবাবুকে, তিনি কি করেছেন? না সেটা করেছেন, সেটা না না আমি যেটা বলছি এখানে ডাক্তারবাবুরা দেখেছে যে পেশেন্টে 5 জন পেশেন্টকে একটু দেওয়া হয়েছে, তারা এরপর ওই স্যালাইন বন্ধ করে বাইরে বাকি 2 জন পশুদেরকে বাইরে থেকে কিনতে দিয়েছেন, তারা ঠিক আছে, তারা কি প্রমাণ হচ্ছে? না দোষ এইখানে যে তিনি তার অথরিটিকে ফ্ল্যাগ রেজ করেছেন কিনা, এটা বলে হুইসেল ব্লোয়ার, তারা বন্ধ করেছে না বন্ধটার কথা নয়, অফিশিয়ালি জানানো, কারণ ওই ব্যাচে ভাবুন তো ওই ব্যাচের স্যালাইন কতজনের মানুষের শরীরে ঢুকে গেল, যত দোষ কালীঘাটের, তাহলে সবাই মেনে না 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 এটা দোষ তো বটে, কারণ প্রশ্নটা ছিদ্রান্বেষণ নয়, প্রশ্নটা দোষ খোঁজার নয়, আমরা চাইবো তদন্ত নিরপেক্ষ হোক, যে এজেন্সি করুক, সিআইডি করুক, সিবিআই করুক, ইডি করুক, যে এজেন্সি করুক, নিরপেক্ষ তদন্ত হবে এবং সাধারণ মানুষের সামনে একটার পর একটা সত্যি সামনে আসবে, কোনো একটা জায়গায় আটকে গেলে হবে না। অর্থাৎ সত্যিটা যদি দেখা যায় যে এই ঘটনাটার মধ্যে কিছু গোলমাল আছে, তার আগের ঘটনা কেন আমি 22শে মার্চ জেনেও
চুপচাপ বসে রইলাম, সেটাকে তদন্তের আওতায় আনতে হবে। ঠিক যেমন তদন্তের আওতায় আনতে হবে যে আমি ডিসেম্বর মাসে 10 তারিখে প্রোডাকশন বন্ধ করতে বলেও কেন আমি একটা জোরালো আজকে 13 তারিখে যে সার্কুলারটা আমি জারি করলাম সেটা দিয়ে কেন আমি সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবা যারা দিয়ে থাকেন তাদের অ্যালার্ট করলাম না। যে ভাষায় আজকে আমি সমস্ত স্টক ক্লিয়ারেন্স অবধি একেবারে এক্সিস্টিং স্টকে ফুল স্টপ লাগিয়ে দিলাম, সেই দৃঢ়তা এবং সেই স্পষ্টতা কেন আমি এর আগে করলাম না? তার পেছনে কি অর্থনৈতিক স্বার্থ আছে, লেনদেন আছে? আমি বলছি এই সমস্ত কিছু কিন্তু তদন্তের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত হোক, যেটা এখনকার আজকে দুর্ভাগ্যবশত একাধিক ছবিতে হচ্ছে না। যেমন আজকে দেখুন একেবারে ওই উত্তরবঙ্গে দেখা যাচ্ছে গোটা হাসপাতাল ঘুরেছেন স্ত্রী, একটা হুইল চেয়ার পাননি, বাধ্য হয়ে পা ভাঙা স্বামীকে পিঠে তুলে নিলেন, সেইভাবে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং। আমি বলছি যথেষ্ট পরিমাণ হুইল চেয়ার ছিল, সুপার পরে বলছেন, তাহলে এই রোগিণী পেলেন না কেন? আমি বলছি গরিব মানুষ, তাদের স্বার্থ এবং জনস্বার্থ কি আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে? শুধু স্বাস্থ্যসাথী কার্ড নয়, নিঃসন্দেহে বহুবার বলেছি স্বাস্থ্যসাথী কার্ড অভিনন্দনযোগ্য পদক্ষেপ, কিন্তু তার সেই স্বাস্থ্য পরিষেবা সবটুকু ওই গরিব মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে তো? আজকের এই ছবি কিন্তু সেই প্রশ্ন তুলে দিল রায়গঞ্জ। এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। ভাঙা পা, অভিযোগ বারবার চেয়েও মেলেনি হুইল চেয়ার। অগত্যা স্বামীকে পিঠে চাপিয়ে সিটি স্ক্যান করাতে নিয়ে গেলেন স্ত্রী। সোমবার এমনই চরম অমানবিক ছবি ধরা পড়ল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ফের প্রকাশ্যে চলে এলো বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি। দিন কয়েক আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হন রায়গঞ্জ ব্লকের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন। পা ভাঙে তাঁর। অভিযোগ সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজে সিটি স্ক্যান করাতে গেলে মেলেনি হুইল চেয়ার। শেষমেশ স্ত্রী পিঠে চাপিয়ে তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যান। কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো, এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি। এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই, ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমরা পিঠে করে নিয়ে যেতাম। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একটা লাইন আসি। আর কি করবো, উপায় নাই, যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। যদিও এই ছবি সামনে আসার পরও হাসপাতালের মেডিকেল সুপারের দাবি অপেক্ষা করলে নাকি হুইল চেয়ার পাওয়া যেত। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। এদিকে ভুল ওষুধ প্রয়োগে রোগিণীর মৃত্যুর অভিযোগ ঘিরে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বীরভূমের সদাইপুরের বাসিন্দা এক মহিলা বন্ধ্যাত্বকরণের জন্য শুক্রবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবার তাঁর অস্ত্রোপচার হয়। রবিবার ছুটি হওয়ার কথা ছিল। এরই মধ্যে রবিবার সকালে রোগীর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। পরিবারের অভিযোগ ভুল ওষুধেই মৃত্যু হয়েছে। এবার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় মৃতের পরিবার। অস্ত্রোপচারকারী চিকিৎসক, ওটি কর্মী, নার্সিং স্টাফদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করা হয়েছে। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে মেয়াদ উত্তীর্ণ এবং নকল স্যালাইন এবং ট্যাবলেট দেওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে। যে মেডিসিন বা স্যালাইনগুলো ছিল, তো আমরা যখন বেডে গেছি শুধু ব্লাড ছাড়া ওই স্যাম্পেলগুলো একটাও কিছু পাইনি, না মেডিসিনের কোনো না স্যালাইনের কোনো কোনো মানে যে প্রুফ বা প্রমাণ কিছুই রাখেনি, সব মানে ওরা লুকিয়ে রেখেছিল। তো আমরা অভিযোগ জানিয়েছি। 3 মেম্বার ইনভেস্টিগেশন কমিটি একটা করেছে, আর হসপিটাল লেভেল থেকে একটা করা হয়েছে। তাতে আগামীকাল ডাকা হয়েছে যারা অন ডিউটি মেডিকেল অফিসার, সিস্টার ইনচার্জ, এনাদেরকে যেমন হসপিটালের স্টাফদেরকে যেমন ডাকা হয়েছে, সেরকম হচ্ছে পেশেন্টের বাড়ির লোককেও ডাকা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার এই রোগ কি আদৌ কোনোদিন সারবে? সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, এই মুহূর্তে আর একটা অর্ডার আমাদের হাতে এলো। আজকে ইস্যু হয়েছে কিছুক্ষণ আগে। একেবারে স্পষ্ট বলা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওর নট টু বি ডান বাই PGTs or JRs by themselves. If PGTs performs OT by themselves, then it will be treated as punishable offence. In such cases, disciplinary action will be taken. একেবারে পরিষ্কার নির্দেশিকা জারি হলো। কিন্তু আমার প্রশ্ন ডক্টর বসাকের কাছে, যে নির্দেশিকা জারি করতে হলো কেন? তাহলে এটা কি প্র্যাকটিস ছিল? আমি বলছি যেটা আপনি বললেন
ঠিকই, এটা তো কেউ করতে পারেন না, জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের অনুপস্থিতিতে অপারেশন করতেই পারেন না। তাই যদি হয় নতুন করে মনে করে দিতে হলো কেন? না দেখুন, সরকারি হাসপাতালে আপনি যদি কিছুদিন আগে বলছিল যে জুনিয়র ডাক্তারদের জন্য যে নাকি ওটি হচ্ছে না, সমস্ত বন্ধ, তাহলে এখন জুনিয়র ডাক্তারদের কেন করতে মানা করা হচ্ছে কেন? আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে এই যে আরএমও বলা হচ্ছে, আরএমও পদ তুলে দেওয়া হচ্ছে, কত সংখ্যক প্রফেসরের পদ খালি আছে। লাস্ট ইন্টারভিউ 1 বছর আগে যে প্রমোশনাল ইন্টারভিউ, তার এখনো রেজাল্ট হয়নি। সরকারি মেডিকেল কলেজে কত সংখ্যক সিনিয়র ডাক্তারবাবুর পদ ফাঁকা আছে আপনি কি জানেন? এই সমস্ত যদি পিজিটিরা কখনো নিজেরা ওটি করে না, সিনিয়র ডাক্তারবাবু থাকে তাকে অ্যাসিস্ট করে। এটা নতুন করে দেখার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে জুনিয়র ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুদের তত্ত্বাবধানেই করে। আর যদি সমস্ত জুনিয়র ডাক্তারের বসানো হয়, আমি বলছি একটা ওটি করতে যদি 6 জন ডাক্তারবাবু লাগে, বড় ওটি করতে 6 জন ডাক্তারবাবু একটা ইউনিটে আছে, তো আমি প্রশ্ন করতে যাই সমস্ত, আমি বলবো যদি জুনিয়র ডাক্তারবাবুরা বন্ধ হয় সমস্ত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়বে। পরিকাঠামো নেই, কিন্তু আমি বলছি কেন অনির্বাণ, এই প্রশ্ন তো সরকারকেই দিতে হবে যে কেন আজকে নোটিফিকেশন জারি করে সার্জিক্যাল প্রসিডিওর মাস্ট বি ডান বাই ফ্যাকাল্টি অর বেড ইনচার্জ, যে কথা বলতে হচ্ছে, এটাই তো নিয়ম, এটাই তো আইন, এটাই তো বলতে হওয়ার একটা সম্ভাব্য কারণ। দেখুন 2019-এ এনআরএস এর গন্ডগোলের সময় জুনিয়র ডাক্তারদের থেকে আমরা শুনেছিলাম আমরা না থাকলে সব ভেঙে পড়বে। আবার 2024 এসে তারা বললেন আমরা আর কি এমন করি। এই যে দুরকম স্ট্যান্ড, এটা পলিটিক্যাল স্ট্যান্ড। আপামর জুনিয়র ডাক্তার এরকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে বলছেন, আমি একবারও বলছি না, তারা তাদের মতো রাজনৈতিক অবস্থান 100 বার নেবেন। এক্ষেত্রে যে নোটিফিকেশন এসছে, মনোজ পান্থ একটু আগে আপনারাই দেখাচ্ছিলেন সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে এই যে ঘটনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর ফলো করা হয়নি, এরকম একটি অভিযোগ রয়েছে, তারা খোঁজ খবর করছে। কিন্তু মারাত্মক, আমি বলছি যে পিজিটি আর জুনিয়র রেসিডেন্টরা মানে জুনিয়র ডাক্তাররা নিজে নিজে সার্জিক্যাল করবেন না, আচ্ছা কে নিজে নিজে রোগী পেয়ে কি মানে সিস্টেমের ফল্ট আছে, থাকবেন তাদের সুপারভিশনে যা হবার হবে তারা তার মতো বুঝবেন। আমি সেটা তার এক্সপার্ট নই, আমি বলতে পারবো না, কিন্তু তাদের এটা নোটিফিকেশন জারি করে বলা যে আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, মানে আমি বলছি সুমনদা, এই যে রাজ্য সরকারের জায়গাটা আমি তোমাকে বলছি একটা জিনিস, এই যে দেখো এই নোটিফিকেশনটার মাধ্যমে ওটাই বলতে চাই, মূল জায়গাটা থেকে আমি মূল জায়গাটা থেকে এই যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার এই যে কঙ্কালসার চেহারাটা, সেখান থেকে দৃষ্টি করে ডাক্তারদের উপর অনেক রাগ আছে, জুনিয়র ডাক্তারদের রাগ আছে। এই আরজি কর ইস্যু থেকে শুরু করে সব জায়গায় তারা যেভাবে আন্দোলন, আমি জাস্ট একটা জায়গায় শুরু করছি বললাম, বলছি জুনিয়র ডাক্তারদের এই জায়গাটাতে এই দেখুন রাজ্য সরকার খুব কেয়ারফুলি বিষয়টা ডাইমেনশনটাকে ঘোরানোর জন্য এটা করছে, যেটা এই জিনিসগুলো নোটিফিকেশন জারি করা আরেকটা ধরো, আমি আবার অনির্বাণকে যে উদাহরণটা দিয়েছি যে ঈশ্বর না করুন তোমার বা আমার কোনো আত্মীয় ভর্তি আছেন, আমি কি চাইবো যে যারা জুনিয়র ডাক্তার আছেন সিনিয়র ডাক্তাররা নন তারা এই নোটিফিকেশনটার মানে সরকার জানে একটা কেস হলে হয় কি করে, এই নোটিফিকেশনটার মানে রাজ্য সরকার জানে এগুলো হয়েছে, এখন তারা এগুলো পারমিট করেছে, এটা হতে দিল না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, আমার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যদি সার্জারি না করে তা শিখবেন কোথা থেকে? না পোস্ট গ্রাজুয়েট এখানে আমি বলছি সিনিয়রদের উপস্থিতিতে তাদের নেতৃত্বে এটা খুব ক্লিয়ার, কোনো অ্যাম্বিগুইটি নেই। আমাদের প্র্যাকটিসটা চলে, উনি নিজেই বলছেন, তো এই প্র্যাকটিসটা সিনিয়রদের অনুপস্থিতিতে এই প্র্যাকটিস সিনিয়র এইটা যেন না হয়, দ্যাট ইজ দ্য নোটিফিকেশন। একটা জিনিস দেখুন, এখানে তো বলছে টাচ করবেই না, নিজেতে কোনো ওটি করবে না। এর প্রেক্ষিতে একটু দেখে নিই যে মুখ্য সচিব ঠিক কি বলেছিলেন আজকে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। তাহলেও যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেল ইনভেস্টিগেশনে জানা যাবে। ট্রেনি ডক্টরস হন, ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে।
ফিরদৌস, লেখা আছে যে ইফ পিজিটিস পারফর্ম ওটি বাই দেমসেলফ। আমি বলছি বোম্বাগড়ের রাজার ব্যাপারে দেখছি হলো, আমি পেট কেটে দিলাম, আজকে দিলাম, মাথা কেটে দিলাম, এটা সিস্টেম। দেখুন, প্রথম কথা বলি, মেডিকেল কলেজে যারা পিজিটি বা জেআর থাকে তারা কারা? তারা হচ্ছে ওই কোর্সটি করতে গেছেন একজন সিনিয়র চিকিৎসকের আন্ডারে, তারা শিখবেন। ধরুন সার্জারি যে করতে গেছেন, তিনি একজন সিনিয়র চিকিৎসকের আন্ডারে শিখবেন, দেখবেন, একজন সিনিয়র চিকিৎসক করবেন, সেটা দেখে শিখবেন, অ্যাসিস্ট করবে, অ্যাজ ইফ যেন আমাদের যেমন ধরুন একজন কাউন্সিল থাকে, তাকে অ্যাসিস্ট করে, যেমন একজন অ্যাডভোকেট। আমি বলি ধরো একটা নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে আজকে সূর্য পূর্ব দিকে উঠবে, একদম। আমি সত্যি এর মানে বুঝলাম না যে কেন এই নোটিফিকেশনটা দিতে হলো। তাহলে কি, প্রশ্নটা অন্য জায়গায়, তাহলে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এতদিন ধরে এই যে জেআর বা পিজিটিরা তারা নিজেরা এই যে সার্জারিগুলো করছিল, এবং এই যে কর্তৃপক্ষ আজকে নোটিফিকেশন দেওয়ার অর্থ হলো তারা চোখ বন্ধ করেছিল এতদিন? অথবা আমাদের পরিকাঠামোর এই হাল যে এটাই, এই ম্যাল প্র্যাকটিসটাই একেবারে প্র্যাকটিস ছিল। আমি বলছি যে আপনার সমস্যা এক ছিল, আপনি সমাধানের জন্য আরেকটা প্রেসক্রাইব করেন। কেন? আপনার তো সিস্টেম ফেল করেছে, মানে সিস্টেমেটিক ফেলিওর। আপনার সামনে প্রশ্ন ছিল, সরকারের সামনে প্রশ্ন ছিল যে প্রোডাকশন বন্ধের পরেও কেন সরকার বাইরে যাওয়া স্যালাইনগুলো বন্ধ করতে পারেনি। এই প্রশ্নের আপনি উত্তর দিলেন না। আপনার সামনে যে প্রশ্নটা ছিল যে মানে কি করে মানে দিনের পর দিন মানে কর্ণাটক সরকারের ওইরকম ইনফরমেশন পাওয়ার পরেও আপনার সরকার ব্যবস্থা নিল না, আপনি তার উত্তর দিলেন না। আপনার সামনে প্রশ্ন এসেছিল যে কেন্দ্রীয় স্তর থেকে ড্রাগ কমিশনার যখন উদ্যোগ নিয়ে মানে এটাকে ব্ল্যাক লিস্টেড করলো, তারপরেও সরবরাহকারী সংস্থাগুলো বা এর ব্যবহার কেন হাসপাতালে আমরা দেখলাম, তার উত্তর আমরা কিছু পেলাম না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বেসিক জায়গাগুলো আপনি উত্তর না দিয়ে কেবলমাত্র এসওপি, অর্থাৎ যেটা সকলেই জানে যে সিনিয়র ডাক্তারদের নিয়ন্ত্রণে জুনিয়র ডাক্তাররা অপারেশনের থিয়েটারে থাকেন, সেই এসওপি নতুন করে আবার জারি করে আপনি কি বার্তা দিতে চাইলেন? তাহলে বৃহত্তম প্রশ্নগুলোকে আপনি লুকিয়ে রাখতে চাইলেন। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এসওপি যদি এতদিন ফলোড না হয় তার দায় কে নেবে? আমি বলছি এটাও একই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এ রাজ্যে কি এসওপি ফলোড হতো না? আর যদি না হতো তাহলে ওই মামনিকে তার প্রাণ দিয়ে এটা প্রমাণ করতে হলো যে পশ্চিমবঙ্গে এসওপি ফলোড হয় না। আমি বলছি একাধিক প্রশ্ন, ওই ফার্মা কোম্পানির হাত যতই লম্বা হোক, এই প্রশ্ন আমরা প্রতিদিন তুলতে থাকবো। চিরদিন কাহারও সমান নাহি যায়, কথাটা নাকি যুগে যুগে সত্যি। এই যেমন ধরুন আরাবুল ইসলাম, তৃণমূলের এক সময়ের তাজা নেতা, ভাঙড়ে এক সময় যার দাপটে কার্যত বাঘে গরুতে একঘাটে জল খেত, আজ সেই তিনি নিজের এলাকায় পুরোপুরি কোণঠাসা। আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল, আর তারপরই ভাঙড়ে বিলি হয়েছে ফুল আর মিষ্টি। আবার দল থেকে সাসপেনশনের 24 ঘন্টার মধ্যেই সপুত্র আরাবুলের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস শুরু করে দিল পুলিশ। এসব নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করেছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।